বেশ, চলো তাহলে আজকে আমরা শুরু করছি অ্যাটমিক স্ট্রাকচারের আমরা মেইনলি শুরু করবো যে বোরস থিওরি, যেটা কিনা পুরো কি কনসেপ্টটা টোটালটা এখানেই আছে, কি কনসেপ্টটাই পুরোটা এরকম ভাবেই আছে। এবং এখানে বোরস থিওরির আগে আমরা দেখে নিই একবার কি কি টপিক আমাদের কভার হয়েছিল। আমরা টোটাল টপিক গুলো একবার আমরা কভার করে নিই, যে জাস্ট দেখে নিই কি কি টপিক আমাদের কভার হয়েছিল। প্রথমে ছিল হচ্ছে ডাল্টনস অ্যাটমিক থিওরি, যে থিওরির মেইন পয়েন্টটা ছিল হচ্ছে অ্যাটম ইনডিভিজিবল এবং অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্টিকেল। তারপরে ডাল্টনের পরে ক্যাথোড রে ডিসকভারি, মানে ক্যাথোড রে এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে ইলেকট্রনের ডিসকভারি হয়, বোঝা যায় যে অ্যাটমের মধ্যে চার্জ পার্টিকেল, নেগেটিভ চার্জ পার্টিকেল, ইলেকট্রন আছে। তারপরে ক্যানালার রে ডিসকভারি হয় এবং তার থ্রু দিয়ে প্রোটনের এক্সিস্টেন্স সম্পর্কে জানা যায় এবং ওভারঅল বোঝা যায় অ্যাটম নিউট্রাল, কারণ পজিটিভ নেগেটিভ নিশ্চয়ই ইকুয়াল আছে। তারপরে সেখান থেকে থমসনস প্লাম পুডিং মডেল ডেভেলপ করে, থমসনস প্লাম পুডিং মডেল ডেভেলপ করে এবং এই থমসনস প্লাম পুডিং মডেলের মেন কনসেপ্ট কি ছিল? মেন কনসেপ্ট ছিল হচ্ছে পুরো অ্যাটম হচ্ছে একটা সলিড স্ফিয়ার অফ পজিটিভ চার্জ, সলিড স্ফিয়ার অফ পজিটিভ চার্জ, যার মধ্যে ইলেকট্রনস আর এমবেডেড র্যান্ডমলি, electrons are embedded randomly, solid sphere of positive charge যার মধ্যে electrons are embedded randomly। এরপরে আসে হচ্ছে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। সেটাকে আমরা বলতে পারি সলিড স্ফিয়ার অফ পজিটিভ চার্জ যার মধ্যে ইলেকট্রনস আর এমবেডেড। আরো দুটো পয়েন্ট বলেছিলেন, অ্যাটম ছিল স্ফেরিক্যাল এবং অ্যাটমের টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ ইকুয়াল। এরপরে আসে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট থেকে আসে হচ্ছে নিউক্লিয়ার শেল মডেল, নিউক্লিয়ার শেল মডেল, যেখান থেকে নিউক্লিয়াস এবং শেল এই দুজনের কনসেপ্ট রাদারফোর্ড দেন। রাদারফোর্ডের নিউক্লিয়ার শেল মডেল কি বলে? যে অ্যাটম হচ্ছে একটা হলো স্ফিয়ার, সলিড তো নয়, এটা পুরোপুরি একটা হলো স্ফিয়ার, বেশিরভাগ জায়গায় হচ্ছে এমটি, তার মধ্যে খুবই সেন্ট্রালি লোকেটেড একটা স্মল ভলিউমে প্রোটন গুলো আছে যাকে নিউক্লিয়াস বলা হয়। প্রোটন গুলো এরকম পুরো জায়গা জুড়ে ছড়িয়ে নেই, টোটাল অ্যাটম জুড়ে প্রোটনস আর নট স্প্রেড আউট ইন আ সলিড স্ফিয়ার। এটা একটা হলো স্ফিয়ার, যে হলো স্ফিয়ারের সেন্টারে খুব একটা স্মল ভলিউম আছে যেখানে টোটাল পজিটিভ চার্জটা সেন্ট্রালাইজড, যাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের তিনটে ফিচার্স সম্পর্কে জানতে পারা যায়। এখানে সমস্ত পজিটিভ চার্জ গুলো আছে, প্রোটনস গুলো আছে, এর ভলিউম খুবই কম, স্মল, এবং এর মাস অনেক বেশি। এটা হচ্ছে নিউক্লিয়াসের ফিচার এবং এটা সেন্ট্রালি লোকেটেড উইদিন দা হলো স্ফিয়ার অফ অ্যাটম। আর ইলেকট্রনস আর র্যান্ডমলি অরবিটসে ঘুরছে, ইলেকট্রনস গুলো ঘুরছে কোথায়? ইলেকট্রন গুলো বিভিন্ন সার্কুলার পাথওয়েতে ঘুরছে, যে সার্কুলার পাথওয়ে গুলোকে শেল বা অরবিট বলা হলো। ডিফারেন্ট র্যান্ডম সার্কুলার পাথ, কোনো ফিক্স বা স্পেসিফিক নয়, ইলেকট্রন গুলো র্যান্ডমলি ডিফারেন্ট শেল বা পাথওয়েতে ঘুরছে, যাকে বলা হচ্ছে তোমার শেল বা অরবিট। এই মডেলটা এলো এখান থেকে। এর ড্রব্যাকে মেনলি কি জানা গেল? এর ড্রব্যাকে মেনলি জানা গেল যে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রন চার্জ পার্টিকেল, তার স্পিড ইউনিফর্ম হলেও ডাইরেকশন চেঞ্জিং, মানে সে অ্যাক্সিলারেশনে আছে। চার্জ পার্টিকেল অ্যাক্সিলারেশনে থাকা মানে তার এনার্জি কন্টিনিউয়াসলি লস করার কথা। এনার্জি লস হলে প্রথম তো ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবে এবং নিউক্লিয়াসের উপরে এসে হুমড়ি খেয়ে পড়বে এনার্জি লস্ট হয়ে গেলে। এবং যদি এরকম সিচুয়েশন হয় তার মানে এটা দাঁড়াচ্ছে অ্যাটম কোল্যাপস হয়ে যাচ্ছে, বাট প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে না। তার মানে থিওরিতে ফার্স্ট প্রবলেম, অ্যাটমের স্টেবিলিটির ব্যাপারে থিওরি কোনো কংক্রিট দিতে পারছে না, কনক্লুশন দিতে পারছে না, জাস্টিফিকেশন দিতে পারছে না। সেকেন্ডলি হচ্ছে ইলেকট্রন যদি সত্যি সত্যি কন্টিনিউয়াস এনার্জি লস করে, তাহলে সেই লস্ট এনার্জি যদি কোনো ইনস্ট্রুমেন্ট ক্যাপচার করে, ইনস্ট্রুমেন্টার কন্টিনিউয়াসলি সিগন্যাল দেখানোর কথা, যাকে স্পেকট্রাম বলে। কিন্তু স্পেকট্রাম পাচ্ছি আমরা ডিসকন্টিনিউয়াস এবং ডিসক্রিট এবং সেপারেটেড এবং লাইন স্পেকট্রাম, অর্থাৎ মাঝে মধ্যে ইলেকট্রন এনার্জি লস করছে এরকম মনে হচ্ছে, সব সময় করছে না। তাহলে মাঝে মধ্যেই বা কেন করছে, সব সময় কেন করছে না? আবার থিওরিতে বলছে সব সময় এনার্জি লস করার কথা যদি ইলেকট্রন অ্যাক্সিলারেশনে থেকে থাকে। সো এই দুটো প্রবলেম ওভারকাম করার জন্য আমাদের বোরস থিওরিতে যেতে হবে। তবে বোরসের আগে আমরা লাইটের দুটো নেচার সম্পর্কে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ লাইট ছিল। এই ডুয়াল নেচার অফ লাইটে আমরা জানতে পেরেছিলাম যে একটা নেচার হচ্ছে লাইটের, সেটা হচ্ছে লাইটের ওয়েভ নেচার।
কেমন ধরনের ওয়েভ? সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এরা কেমন ইকুয়েশন ফলো করে? এরা দুটো ইকুয়েশন ম্যাথমেটিক্যালি ফলো করে। একটা হচ্ছে ভেলোসিটি অফ দা ওয়েভ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেংথ, আর একটা হচ্ছে ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু 1 বাই ওয়েভলেংথ। এই দুটো ইকুয়েশনকে এরা মেইনলি ফলো করে। লাইট নয়, লাইট ছাড়া এরকম আরো অনেক মেম্বারস আছে যারা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস এর মধ্যে বা ওয়েভের মধ্যে এই ফ্যামিলিতে প্রেজেন্ট আছে, যেমন কসমিক রে, গামা রে, ইউভি রে, সরি এক্স রে, ইউভি রে, এই হচ্ছে লাইট, ইনভিজিবল লাইট। তারপরে আছে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। সো দেয়ার আর লটস অফ ওয়েভস হু আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এবং তারা বিহেভ করছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মতন বা ওয়েভের মতন। লাইট জাস্ট আ মেম্বার ইন দিস হোল ফ্যামিলি। এবার এই যে টোটাল কারা, এরা কি ক্রাইটেরিয়া ফুলফিল করে যে কারণে এদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হয়? ওয়েভটা যে ডাইরেকশনে প্রপাগেট করে তার পারপেন্ডিকুলারলি তার ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেট করে এবং পারপেন্ডিকুলারলি ম্যাগনেটিক ফিল্ড ভাইব্রেট করে। এইভাবে লাইটের বা এই ধরনের ওয়েভগুলো প্রপাগেশন হয়ে থাকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েতে। এরা ভ্যাকুয়ামের থ্রু দিয়ে যেতে পারে, এদের স্পিড হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই ক্রাইটেরিয়া গুলো এরা ফুলফিল করে, এরা সকলেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ওয়েভ থিওরি দুটো ফেনোমেনাকে এক্সপ্লেন করতে পারে না, একটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। সো সেটাকে এক্সপ্লেন করার জন্য লাইটের অন্য যে থিওরিটা আসে, অন্য যে নেচারটা এক্সপ্রেসড হয়ে যায়, সেটা হচ্ছে লাইটের একটা এনার্জি পার্টিকেল নেচার। যে এনার্জি পার্টিকেল গুলোকে বলা হয় ফোটন। যে ফোটনের এনার্জি ভ্যালু দেওয়া হয় E = h নিউ ইকুয়েশনের থ্রু দিয়ে, যেখানে h এর ভ্যালু হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে ইকুয়েশনটা। এখানে ফোটনের থ্রু দিয়ে ব্ল্যাক বডি রেডিয়েশন এবং ফটোইলেকট্রিক এফেক্টকে জাস্টিফাই করা হয়। কেমন করে করা হয়? বলা হয় ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি মানে ধরে নাও একটা ব্ল্যাক কালারের কমপ্লিট একটা বক্স যার মধ্যে একটা ছোট্ট পিন হোল আছে। ওই পিন হোল দিয়ে লাইট এন্ট্রি নিয়েছে। যদি লাইট কমপ্লিটলি ওয়েভ হতো, ভেতরে রিফ্লেকশনস হতো মাল্টিপল টাইমস এবং আবার রিফ্লেক্টেড হয়ে কোনো না কোনো সময় পিন হোল দিয়ে আবার এক্সিট করে যেত, পিন হোলটা ব্রাইট দেখাতো। অবজারভেশন অ্যাকচুয়ালি এগুলো পাই না, পাই হচ্ছে লাইট যেটা এন্ট্রি নিয়েছে সেই লাইটকে আর খুঁজে পাওয়া যায়নি, ট্র্যাপড হয়ে গেছে, অ্যাবজর্বড হয়ে গেছে বাই দ্য ব্ল্যাক বডি। কিছুক্ষণ পরে ব্ল্যাক বডিটা হট হয়ে গেছে, হিট হয়ে গেছে। সেখানে কোশ্চেন তৈরি হয়, লাইট কি তাহলে ওয়েভ হিসেবে এসছে না পার্টিকেলের মতন কোনো ডিসগাইজ ফর্ম নিয়ে এসছে? যে কারণে ব্ল্যাক বডির অ্যাটমিক পার্টিকেল গুলো ওই লাইটকে অ্যাবজর্ব করার সাহস দেখিয়েছে। সেম সিচুয়েশন আসে হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্টও, যেখানে মেটাল প্লেট আছে, মেটাল প্লেটে লাইট এসে পড়ার কথা, সিম্পল লাইট ওয়েভ হলে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু লাইট এসে পড়লো, ইলেকট্রন ইজেক্ট হলো, যে ইলেকট্রন সার্কিটে ঘুরে আবার কারেন্ট তৈরি করলো। তার মানে এখানে আবার কোশ্চেন আসছে যে লাইট কি সত্যি ওয়েভ হিসেবে ইন্টারঅ্যাক্ট করেছিল ইলেকট্রনের সঙ্গে, নাকি লাইট অন্য কোনো ডিসগাইজড ফর্ম মেবি পার্টিকেল ফর্মে ইন্টারঅ্যাক্ট করেছিল, যে কারণে অ্যাটমিক স্ট্রাকচার মানে মেটালের উপরে, মেটালের সারফেসে থাকা অ্যাটম গুলো, সেই অ্যাটমের ইলেকট্রন গুলো যারাও কিনা পার্টিকেলের নেচার, তারা ওই লাইট পার্টিকেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে নিজেদের এনার্জি বাড়ানোর জন্য। লাইট পার্টিকেল ফোটনটাকে তারপরে আর কোনো এক্সিস্টেন্স থাকেনি, নিজেদের এনার্জি বেড়ে গেছে। ইলেকট্রন গুলো এনার্জি বাড়িয়ে আইদার লোয়ার শেল থেকে হাই শেলে জাম্প করেছে, অথবা এতটাই জাম্প করেছে যে মেটাল থেকে বেরিয়ে গেছে। ওটা ডিপেন্ড করছে কতটা এনার্জি সে লাইট থেকে অ্যাবজর্ব করেছিল তার উপরে। যদি অল্প এনার্জি অ্যাবজর্ব করে থাকে তাহলে নিউক্লিয়াস থেকে বা মেটাল থেকে বেরোবে না, লো শেল থেকে হাই শেলে জাম্প করবে। যদি সাফিসিয়েন্টলি হাই এনার্জি পেয়ে থাকে তাহলে ছিটকে বেরিয়ে চলে যাবে। এই বেরিয়ে যাওয়া ইলেকট্রন গুলোকে বলা হয় ফটো ইলেকট্রন, যারা সার্কিটে ঘুরলে কারেন্ট তৈরি করতে পারে। ফটো ইলেকট্রিক এফেক্টে পড়েছিলাম এবং তার টোটাল ইকুয়েশনস গুলো দেখেছিলাম। তাহলে এখন এই দুটোকে কম্বাইন করলে দাঁড়াচ্ছিল লাইটের ডুয়াল নেচার, E = h nu = hc by lambda = hc nu bar, যেটা কিনা দুটো নেচারকে একসাথে কম্বাইন করছি, লাইটের ফোটন নেচার অ্যাজ ওয়েল অ্যাজ লাইটের ওয়েভ নেচার, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নেচার। এবং এখান থেকে প্ল্যাঙ্কস এর কোয়ান্টাম থিওরি সম্পর্কে আমরা 4টে পয়েন্ট জানতে পেরেছিলাম। যে প্ল্যাঙ্কস বলছেন যে লাইটের যে ফোটন নেচার, যেখান থেকে কোয়ান্টাম থিওরির অরিজিন হচ্ছে, সেই তার ব্যাপারে 4টে ইনফরমেশন দিচ্ছেন। নাম্বার 1, লাইট একটা এনার্জি প্যাকেট। যে এনার্জি প্যাকেটের নাম কি? ফোটন। ওই ফোটনের যে এনার্জিটা, সেই মিনিমাম এনার্জিটাকে বলা হয় h nu বা কোয়ান্টা। কি বলে? h nu বা কোয়ান্টা, h nu বা কোয়ান্টা, রাইট? তাহলে লাইট হচ্ছে বেসিক্যালি একটা এনার্জি প্যাকেট বা এনার্জি পার্টিকেল যার মধ্যে এনার্জি আছে। ওই প্যাকেটটাকে বলা হয় ফোটন, এবং যতটা এনার্জি আছে, মিনিমাম যে এনার্জিটা আছে, সেটাকে বলা হয় h nu, যেটা হচ্ছে কোয়ান্টা। এবার লাইটের মধ্যে কতটা এনার্জি আছে? আইদার ওটা হচ্ছে কোয়ান্টার ইন্টিগ্রাল মাল্টিপল ফর্মে লাইটের মধ্যে এনার্জি আছে, মানে মিনিমাম এনার্জি কোয়ান্টা যদি h nu হয়, তাহলে লাইটের মধ্যে যে এনার্জিটা আছে ফোটন হিসেবে, সেটা হবে আইদার 1h nu or 2h nu or 3h nu or 4h nu or 5h nu, that is integral multiple of the quanta.
মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে কোয়ান্টা, ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্যাট কোয়ান্টা অ্যামাউন্টের এনার্জি লাইটের মধ্যে প্রেজেন্স আছে, ওই ফোটনটার মধ্যে প্রেজেন্স আছে। কোন ফ্র্যাকশনাল অ্যামাউন্টের কোয়ান্টা প্রেজেন্ট নেই, 3/2 কোয়ান্টা, 3/2 Hν, 5/2 Hν প্রেজেন্ট নেই। এবং লাস্ট পয়েন্ট, লাইটের ফোটন পার্টিকেল যখন ইলেকট্রনের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে সেই ইন্টারঅ্যাকশনটা 1:1 হয়, মানে কখনোই one photon cannot interact with multiple electrons or one electron cannot interact with multiple photons. Always photon electron interaction, yes, always photon electron interaction হয় 1:1 হইতে, always photon electron interaction হয় 1:1 হইতে। এটা হচ্ছে প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরি। এই লাইটের এই বিহেভিয়ার জেনে এখন আমরা বোরসে এন্ট্রি নিচ্ছি। বোরস কি বলছে, বোরসের প্রথম পয়েন্টটা আমরা দেখব। সো বোরস কি অ্যাকসেপ্ট করে নিল ছোটবেলা থেকে? বোরস বলল, থমসন বলেছে অ্যাটম স্ফেরিক্যাল, অ্যাকসেপ্টেড। বোরস বলল, থমসন বলেছে যে টোটাল পজিটিভ টোটাল নেগেটিভ ইকুয়াল, অ্যাকসেপ্টেড। বোরস বলল, রাদারফোর্ড বলেছেন সেন্টারে বসে আছে নিউক্লিয়াস, অ্যাকসেপ্টেড, যেখানে কিনা টোটাল প্রোটনস গুলো প্রেজেন্ট আছে। বোরস বললেন, রাদারফোর্ড বলেছেন ইলেকট্রনস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট সার্কুলার অরবিটের শেলের মধ্যে ঘুরছে নিউক্লিয়াসের চারপাশে, অ্যাকসেপ্টেড। বোরস বললেন, রাদারফোর্ড এটা বলেনি যে কোথায় ইলেকট্রনটা ঘুরছে, কারণ এটা হাইপোথেটিক্যাল সেন্টার, সেই হাইপোথেটিক্যাল সেন্টারের চারপাশে তো ইনফাইনাইট অরবিট পসিবল সার্কুলার ওয়েতে। ওই এত ইনফাইনাইট পসিবল অরবিটের মধ্যে ইলেকট্রনটা কোন অরবিটে ঘুরছে, র্যান্ডমলি না কোন স্পেসিফিক অরবিটে? সো বোরস প্রথম কথা বলছেন, নিউক্লিয়াস থেকে ডেফিনিট ডিসটেন্সের কিছু অরবিট আছে, নিউক্লিয়াস থেকে ডেফিনিট ডিসটেন্সের কিছু অরবিট আছে, যে অরবিটের রেডিয়াস ফিক্সড এবং সেই ফিক্সড রেডিয়াসের অরবিটে ইলেকট্রন ঘুরছে। দ্যাট ইজ ইলেকট্রনস এর নিউক্লিয়াসের চারপাশে কোথায় ঘুরছে? ফিক্সড রেডিয়াসের ডেফিনিট ডিসটেন্সের অরবিট, অরবিট অফ ফিক্সড রেডিয়াস। ইলেকট্রনস আর রিভলভিং ইন অরবিটস অফ ফিক্সড রেডিয়াস। অরবিট অফ ফিক্সড রেডিয়াস মানে কি? মানে হচ্ছে উইথ ডেফিনিট ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াস, র্যান্ডমলি যেখানে সেখানে, উইথ ডেফিনিট ডিসটেন্স ফ্রম নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে একবার তাকাও এখানে, যদি নিউক্লিয়াস হয় এখানে, নিউক্লিয়াসের চারপাশে র্যান্ডমলি অনেক অরবিট হতে পারে বিভিন্ন রেডিয়াসের, কিন্তু নিউক্লিয়াস থেকে ডেফিনিট ডিসটেন্সের কোন ফিক্সড অরবিটেই যার রেডিয়াসটা ফিক্সড সেখানে ইলেকট্রন আছে। নিউক্লিয়াস থেকে ডিফারেন্ট ডিসটেন্সে কোনো ফিক্সড অরবিটেই ইলেকট্রনস আর প্রেজেন্ট। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াস থেকে ডেফিনিট ডিসটেন্সের কিছু ফিক্সড অরবিটের মধ্যে, ফিক্সড রেডিয়াসের অরবিটের মধ্যে ইলেকট্রন প্রেজেন্ট আছে। ক্লিয়ার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, বোর বলছেন যে ওই অরবিটে যখন ইলেকট্রনস আছে, ওই ইলেকট্রনদের এনার্জিও ফিক্সড। ওই ইলেকট্রনদের যখন ওই ফিক্সড রেডিয়াসের অরবিটে ইলেকট্রনস আছে, ওই ইলেকট্রনদের এনার্জিও ফিক্সড। এনার্জি ফিক্সড বলে ইলেকট্রন গুলোকে বলা হলো স্টেশনারি ইলেকট্রন, আর ওই অরবিটটারও এনার্জি ফিক্সড, অরবিট গুলোকে বলা হলো স্টেশনারি অরবিট। কারণ মনে হতে পারে স্যার ইলেকট্রন তো রিভলভিং, স্টেশনারি বলা হচ্ছে কেন? ইলেকট্রন রিভলভিং, বাট ওর এনার্জিটা রিভলভিং নয়, ওর এনার্জিটা চেঞ্জিং নয়, তাই স্টেশনারি। তার মানে স্টেশনারি ইলেকট্রন মানে কি? স্টেশনারি। স্টেশনারি ইলেকট্রন মানে এনার্জিটা স্টেশনারি, নট ইলেকট্রনের মোমেন্টাম বা মুভমেন্টটা স্টেশনারি। স্টেশনারি ইলেকট্রন মানে হচ্ছে এনার্জিটা স্টেশনারি, অর্থাৎ একটা পার্টিকুলার ডেফিনিট ডিসটেন্সের ফিক্সড রেডিয়াসের অরবিটে ঘোরবার সময় ইলেকট্রনের এনার্জি কোনো আপ ডাউন হয় না, ওর এনার্জি পুরোপুরি ফিক্স থাকে এবং ওই অরবিটটার পুরো অরবিটটারই এনার্জি ফিক্স থাকে। ইলেকট্রন ফিক্সড এনার্জির অরবিটে ফিক্সড এনার্জি নিয়ে রিভলভ করতে থাকে, তাই বলে স্টেশনারি ইলেকট্রন। এখন কথা হচ্ছে যেখানে এত কিছু হয় সেই অরবিটটার ক্রাইটেরিয়া কি করে বুঝবে সেটা কোন অরবিট? সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হয়ে যায়। কোন রেডিয়াসের অরবিটে ইলেকট্রন এত কিছু করছে, সেই রেডিয়াসটাই হচ্ছে অ্যাকসেপ্টেড রেডিয়াস, যেখানে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্যাট ইজ m × v × r, সেটা h/2π এর মাল্টিপল হয়ে যায়, ইন্টিগ্রাল মাল্টিপল, মানে 1h/2π, 2h/2π, 3h/2π, 4h/2π। তাহলে h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হওয়ার জন্য আর কে যে ভ্যালু নিতে হবে সেটাই হচ্ছে ফিক্সড রেডিয়াস যেখানে ইলেকট্রনকে প্রেজেন্ট পাওয়া যাবে। h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হওয়ার জন্য এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে h/2π এর ইন্টিগ্রাল মাল্টিপল হওয়ার জন্য আর কে যে ভ্যালু নিতে হবে সেটাই হচ্ছে ওই ফিক্সড রেডিয়াস যেখানে ইলেকট্রন ঘুরছে।
আরে যে কোনো একটা ভ্যালু পুট করলাম, দেখলাম ইকুয়েশন স্যাটিসফাই হয়নি, তাহলে সেই রেডিয়াসের আরে ইলেকট্রন নেই। কেন 1 2 3 4 করে চলবে তো? ইন্টিগ্রাল মাল্টিপল বলছি তো, সিম্পল মাল্টিপল, 1h/2 পাই, 2h/2 পাই, 3h/2 পাই, 4h/2 পাই। ওইখানে ওই অরবিট ইলেকট্রন নেই। অরবিট কেন হবে না? অরবিট যে কোনো রেডিয়াসই অরবিট হতে পারে, কিন্তু ওই অরবিট ইলেকট্রন নেই। এগুলো হচ্ছে, এনটা হচ্ছে শেল নাম্বার, এন হচ্ছে শেল নাম্বার। তাহলে কোন অরবিটে ইলেকট্রন ঘুরছে, কোনটা সেই স্পেসিফিক রেডিয়াসের অরবিট, যে অরবিটের জন্য যে অরবিটের ভ্যালুটা এখানে পুট করলে ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, সেটাই হচ্ছে সেই রেডিয়াসটাই হচ্ছে সেই স্পেসিফিক অরবিট বা সেই স্পেসিফিক রেডিয়াসের অরবিট যেখানে ইলেকট্রনস রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। অরবিট আর এর এমন একটা ভ্যালু পুট করলে ইকুয়েশনটা স্যাটিসফাই হয়নি, তাহলে সেই রেডিয়াসের অরবিটে ইলেকট্রন নেই। একটা অরবিট হতেই পারে সেখানে হাইপোথেটিক্যাল সার্কেল আঁকতে কি আছে, কিন্তু সেখানে ইলেকট্রন ওই সার্কুলার পাথওয়েতে ইলেকট্রন ঘুরছে না। ইলেকট্রন ঘুরছে সেই সার্কুলার পাথওয়েতে, যে সার্কুলার পাথওয়ে রেডিয়াসটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাতে পারবে। কারণ মাস তো ফিক্সড, ইলেকট্রনের ভেলোসিটিও ফিক্সড, বাকি সবই কনস্ট্যান্ট। তাহলে এই আর এর যে ভ্যালুটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করাতে হবে সেটাই হচ্ছে ফিক্সড রেডিয়াস। ক্লিয়ার? ক্লিয়ার এত দূর অবধি? মাথায় ঢুকেছে? ফোর্থ পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হেডিং দেবে কোয়ান্টাইজেশন, বোর্ডসের লাস্ট পয়েন্ট। এর মানে কি? কোয়ান্টাইজেশন। তার মানে ইলেকট্রন যদি ফিক্সড এনার্জি নিয়ে সবসময় ঘুরতে থাকে, ও যদি এনার্জি কখনোই চেঞ্জ না হয়, ও যে রেডিয়াসে ঘুরছে সেই রেডিয়াস ফিক্সড, যে এনার্জি নিয়ে ঘুরছে সেই এনার্জি ফিক্সড, তাহলে তো ইলেকট্রনের কখনোই এনার্জি লস করার কথা নয়। ইলেকট্রনের এনার্জি যদি কখনোই লস না হয়, তাহলে তো লাইন স্পেকট্রাম দেখানোর কথা নয়। কারণ লাইন স্পেকট্রামের মানে হচ্ছে ইলেকট্রন এনার্জি লস করছে, অলওয়েজ করছে না, মাঝে মধ্যে করছে। রাদারফোর্ড বলেছিলেন অলওয়েজ করবে, কন্টিনিউয়াস স্পেকট্রাম আসবে ইনস্ট্রুমেন্ট থেকে। এখানে লাইন স্পেকট্রাম আসছে, মাঝে মধ্যে এরকম একটা করে দাগ আসছে, যার মানে হচ্ছে ইলেকট্রন এনার্জি লস করছে, তাই মাঝে মধ্যে করছে, তাই লাইন স্পেকট্রাম পাচ্ছি। এখনো পর্যন্ত বোর যা বললেন তাই তো এনার্জি লসই করছে না, তার এনার্জি তো ফিক্সড, এনার্জি গেইন করছে না, লস করছে, এনার্জি ফিক্সড, তাহলে লাইন স্পেকট্রামটাই বাসছে কোত্থেকে? তার জন্য বোর্স বলছেন কোয়ান্টাইজেশনের কনসেপ্ট। কি বলছেন? যে নিউক্লিয়াসের চারপাশে ছবি আঁকবে, নিউক্লিয়াসের চারপাশে ধরলাম এটা ফার্স্ট অরবিট, নিউক্লিয়াসের মানে ফিক্সড রেডিয়াসের ফার্স্ট অরবিট, ধরলাম নিউক্লিয়াসের চারপাশে এটা ফিক্সড রেডিয়াসের সেকেন্ড অরবিট, এটাকে ধরলাম n = 1, এটাকে ধরলাম n = 2 সেকেন্ড শেল, n = 1 শেলের এনার্জি ধরলাম E1, লিখতে থাকবে n = 2 শেলের এনার্জি ধরলাম E2। এই দুটো এনার্জি শেলের মধ্যে এনার্জি গ্যাপ কত? এনার্জি গ্যাপ হচ্ছে ডেল্টা E = E2 - E1। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবারে এটা ধরলাম যে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন শেল আছে, ডেফিনিট রেডিয়াসের শেল, অর্থাৎ E1 যে শেলটা, যে রেডিয়াসটা মানে যে শেলের এনার্জি E1 ওটা ফিক্সড, যে শেলের এনার্জি E2 ওটা ফিক্সড, এবং এই ডিসটেন্সটাও ফিক্সড, মেবি এটা R1 ওটা R2, ডিসটেন্সটাও ফিক্সড। অর্থাৎ ফিক্সড ডিসটেন্সে নিউক্লিয়াস থেকে ফিক্সড ডিসটেন্সের সার্কুলার অরবিট বরাবর ইলেকট্রনস ঘুরছে। ফার্স্ট শেল, সেকেন্ড শেল, অ্যাকর্ডিং টু দ্য এনার্জি ধরলাম। ইলেকট্রন ধরলাম ফার্স্ট অরবিটে প্রেজেন্ট ছিল, ইলেকট্রন তখন এনার্জি গেইন বা লস করে যখন ওর কাছে ফোটন আসে। কে আসে? কারণ ইলেকট্রনের সঙ্গে ফোটনেরই 1:1 ইন্টারাকশন হয়, এটা এস্টাবলিশড বাই ব্ল্যাক বডি রেডিয়েশন, বাই ফটোইলেকট্রিক এফেক্ট, ডিফারেন্ট ফেনোমেনা থ্রু দিয়ে, যেখান থেকে প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরি বলছে লাইটের একটা ফোটন একটা ফর্ম আছে। তাহলে ফোটন এসেছে, ওই ফোটনের সঙ্গে ইলেকট্রনের যখন কনভারসেশন হয়, তিনটে কথা হয়। ইলেকট্রন প্রথম কথা জিজ্ঞেস করে, ভাই ফোটন তুই কেন এসেছিস? ফোটন বলে আমি এসেছি ফ্রেন্ডশিপ করতে। তো ইলেকট্রন বলে আমি ভাই সাবঅ্যাটমিক পার্টিকেল, তুই একটা রয়্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফ্যামিলির মেম্বার, কারণ তুই তো সব জায়গাতেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইউনিভার্স জুড়ে ঘুরে বেড়াস, তো তুই একটা হাই ফাই ফ্যামিলির মেম্বার, যেখানে তুই নিজেই একজন ছোটখাটো মেম্বার, তোর বড় দাদা ভাইরাও আছে, কসমিকের গামার এই এক্সরে আছে, এরকম একটা হাই ফাই ফ্যামিলির মেম্বার হয়ে তুই আমার মতন সাব অ্যাটমিক পার্টিকেল, আমি তো আবার অ্যাটম লেভেলেও নেই, সাব অ্যাটমিক, এমনি অ্যাটমকে মানুষ দেখতে পায় না, সাব অ্যাটমিক দেখতে পাচ্ছে না, তাহলে আমার মতন সাব অ্যাটমিক পার্টিকেলের সঙ্গে ফ্রেন্ডশিপ কেন করতে এসেছিস? তো ফোটন তখন বলে, দেখ আমি ওই রয়্যাল ফ্যামিলি থেকে, রয়্যাল ফ্যামিলির রয়্যালটি নিয়ে আমি বোর হয়ে গেছি, আমি সাধারণ ব্যাপার স্যাপার চাইছি। ইলেকট্রন বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, ফ্রেন্ডশিপ করতে পারে, তিনটে শর্ত আছে। শর্ত নাম্বার 1, সেটা হচ্ছে তোকে তোর ওয়েভ নেচার ছাড়তে হবে। পাবলিক তোকে ওয়েভ নেচারে জানে, বাট আমার সামনে চলবে না ওটা। তো বলছে ঠিক আছে, ফোটন নেচারে আসবো, তাহলে পার্টিকেল নেচার নিয়ে আসবে। বলছে আমি কারণ আমি পার্টিকেল হলেই তবে ফ্রেন্ডশিপ করতে পারবো, আমার স্ট্যান্ডার্ডে আসতে হবে না। তো তোর ওয়েভ নেচার নিয়ে তুই দুনিয়া ঘুরে বেড়ার কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে দেখা করতে আসতে হলে পার্টিকেল নেচার আসতে হবে, ফোটন ফর্মে আসতে হবে, এনার্জি পার্টিকেল ফর্মে আসতে হবে। সেকেন্ড,
ফোটন বলে মঞ্জুর আছে। সেকেন্ড ক্রাইটেরিয়া বলে যে তোর সঙ্গে ইন্টারাকশন যখন হবে ওই ইন্টারাকশনের পরে তোর আর কোনো এক্সিস্টেন্সই থাকবে না, অর্থাৎ তোর মানে ওই টোটাল এনার্জি আমার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। সো ফোটন তাতেও এগ্রি করে যায়, এতেই শেষ না, 3 নম্বর ক্রাইটেরিয়া আছে। সেই 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তোর এনার্জিটাকে তখনই আমি অ্যাবজর্ব করব যখন আমি যে এনার্জি লেভেলে আছি আর আমার কাছে অ্যাভেলেবেল নেক্সট এনার্জি লেভেল আছে, এই দুটোর এনার্জি গ্যাপের সঙ্গে ফোটনটার এনার্জি ইকুয়াল হয়ে যায়, না বেশি না কম। দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন। ম্যাথমেটিক্যালি বলতে গেলে যে এই ফোটনটা এলো, এই ফোটনটাকে ধরলাম ইলেকট্রনটা অ্যাবজর্ব করলো ক্রাইটেরিয়া সবকিছু মেনে। যদি অ্যাবজর্ব করে ইলেকট্রনটা এই শেল থেকে পরের শেলে জাম্প করলো, কতটা এনার্জি ওভারকাম করলো, এই ডেল্টা ই এনার্জিকে ওভারকাম করলো। দিস ইজ দ্য কোয়ান্টাইজেশনের ক্রাইটেরিয়া। এই ডেল্টা ইর ভ্যালুটা কত হতে হবে, ফোটন থেকে যেন এই ডেল্টা ইর এনার্জিটাকে পেয়ে যায়, দ্যাট ইজ ফোটনের এনার্জিটা যেন এনার্জি ডিফারেন্সের সঙ্গে সমান হয়। যদি এক্সাইটেড হয়ে যাওয়ার পরে এই স্টেপটাকে বলে এক্সাইটেশন, এটাকে বলে এক্সাইটেশন। এক্সাইটেড হয়ে যাওয়ার পরে ইলেকট্রন যদি আবার ব্যাক করে আসে, দ্যাট ইজ ডি এক্সাইটেশন যদি হয়, তাহলে যতটা এনার্জি অ্যাবজর্ব করে গেছিল অতটা এনার্জি ফোটনকে আবার এমিট করে দেবে, এমিশন হয়ে যাবে। অতটা এনার্জি ফোটনকে আবার এমিট করে দেবে, মানে এখানে 4টে স্টেপ হয়েছে। ফোটনকে অ্যাবজর্ব করেছে ইলেকট্রন, যে নিজে এক্সাইটেড হয়েছে, ডি এক্সাইটেড হয়ে যদি ফেরত আসে আবার এমিটও করে দিয়েছে। এই এমিটেড ফোটনটা কি তাহলে সবসময় বেরোচ্ছে না, কখন এমিটেড ফোটন বেরোচ্ছে, ইনস্ট্রুমেন্ট এই এমিটেড ফোটনকে পাচ্ছেই মাঝে মধ্যে। ইনস্ট্রুমেন্ট এমিটেড ফোটনকে মাঝে মধ্যে পেলে মাঝে মধ্যে সিগন্যাল দেখাচ্ছে স্পেকট্রাম ফর্মে, লাইন স্পেকট্রাম। কেন মাঝে মধ্যে পাচ্ছে? কারণ প্রথম কথা ফোটন তো সবসময় আসছে না, দ্বিতীয় কথা ফোটন এলেই ওই ফোটন যে অ্যাবজর্ব হবে তারও কোনো গ্যারান্টি নেই। কোয়ান্টাইজেশন ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, কোয়ান্টাইজেশন ফোটনকে আসতে হবে এবং তার কোয়ান্টাইজেশনের ক্রাইটেরিয়া ইলেকট্রনের সঙ্গে ম্যাচ করতে হবে। এই দুটো শর্ত যদি স্যাটিসফাই হয় তবেই ইলেকট্রন ওই ফোটনকে অ্যাবজর্ব করবে, হাই স্টেটে যাবে, তারপরে লো স্টেটে যদি বা ব্যাক করে তখনই এনার্জি এমিট করবে। ওই এমিটেড এনার্জি মাঝে মধ্যে ইনস্ট্রুমেন্টটা ক্যাপচার করবে, কারণ মাঝে মধ্যে এমিট হচ্ছে। ইনস্ট্রুমেন্ট ক্যাপচার করে একটা করে লাইন শো করবে, যে লাইনটা কোন না কোনো ওয়েভলেন্থ, কোন না কোনো ফ্রিকোয়েন্সিকে মিন করছে, দ্যাট ইজ এমিটেড ফোটনের ওয়েভলেন্থ বা এমিটেড ফোটনের ফ্রিকোয়েন্সিকে মিন করছে। সেখান থেকে আমরা এনার্জি ক্যালকুলেট করতে পারবো। যদি এমিটেড ফোটনের এনার্জিটা আমরা স্পেকট্রাম থেকে ক্যালকুলেট করতে পারি, আমরা এনার্জি গ্যাপটা কত ওটা বুঝতে পারবো, কারণ যেটা এনার্জি গ্যাপ ওই গ্যাপেরই ফোটন এমিট হয়েছে, ভেতরে এনার্জি গ্যাপটাই। মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার পকেটে বাসের টিকিটের প্রাইস থেকে বুঝতে পারা যাবে যে তুমি কোথায় গেছিলে, কোথায় ছিলে আর কোথায় গেছিলে। তার জন্য তোমার সঙ্গে ট্রাভেল করার প্রয়োজন নেই, পকেট থেকে 10 টাকার টিকিট পাওয়া গেছে, মানে তুমি 10 টাকার রেঞ্জের এইখানে উঠেছো, এইখানে নেমেছো, বুঝতে পারা গেল। সেরকমই যে ফোটনের এনার্জি জানতে পারা গেল, ইমিডিয়েট ফোটনের এনার্জি জানতে পারা গেল, বুঝতে পারা যাবে যে ফোটনটা কোথায় ছিল আর কোথায় এসছে, মানে এনার্জি গ্যাপটা জানতে পারা গেল ফোটনটার এনার্জি থেকেই। ফোটনের এনার্জি কে ক্যালকুলেট করে দিল? ইনস্ট্রুমেন্ট ক্যালকুলেট করে দিল। মাথায় ঢুকেছে পুরো জিনিসটা? যদি এটাকে আমরা গ্রাফিক্যালি ড্র করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হবে। ধরলাম এটা লোয়ার এনার্জি লেভেল n equal to 1, ধরলাম এটা হায়ার এনার্জি লেভেল ছিল n equal to 2, এদিকে ধরলাম এনার্জি অ্যাক্সেস আছে, ইলেকট্রন ধরলাম এখানে ছিল, ফোটন এসেছে, ফোটন অ্যাবজর্ব হয়েছে, ইলেকট্রন এক্সাইটেড হয়েছে, ইলেকট্রন ডি এক্সাইটেড হয়েছে, ফোটন এমিট হয়েছে। এই পুরো জিনিসটা কেন হয়ে গেছে? কোন ক্রাইটেরিয়া মেনে? একটাই ক্রাইটেরিয়া মেনে, সেটা হচ্ছে এই এনার্জি লেভেল দুটোর এনার্জি গ্যাপ should be equal with the incoming photons energy বা outgoing photons energy। এই ক্রাইটেরিয়াটাকে বলা হয় কোয়ান্টাইজেশন ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াকে বলা হয়, তাহলে ইলেকট্রনরা কি সবসময় এনার্জি লস করছে না কোয়ান্টাইজ ওয়েতে ফোটনকে অ্যাবজর্ব করার পরেই কোয়ান্টাইজ ওয়েতে এনার্জি লস করছে, ফোটন লস করছে? সবসময় করছে না, কোয়ান্টাইজ ওয়েতে অ্যাবজর্ব করছে তারপরে কোয়ান্টাইজ ওয়েতে লস করছে, মাঝে মধ্যে লস করছে, স্পেকট্রাম মাঝে মধ্যে দেখতে পাচ্ছি, লাইন স্পেকট্রাম দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বোর্স থিওরি এবং তার কোয়ান্টাইজেশন। এবার হেডিং দেবে অ্যাপ্লিকেশন অফ বোর্স থিওরি, হেডিং দেবে অ্যাপ্লিকেশন অফ বোর্স থিওরি।
সো বোরস থিওরি থেকে যে বিভিন্ন আমরা যে ফিক্সড এনার্জি করে লাফালাফি করছি, ওই ফিক্সড এনার্জির এক্সপ্রেশনটা লিখে নেবে। এগুলো ডেরিভেশন আমাদের নেই, দিস ইজ দ্য এক্সপ্রেশন, ফিক্সড এনার্জির এক্সপ্রেশন। এটা হচ্ছে যে আমরা বলছি যে ফিক্সড এনার্জির অরবিটে আছে, ফিক্সড এনার্জির শেলে আছে, ওই ফিক্সড এনার্জির ভ্যালু কত? ওই ফিক্সড এনার্জির ভ্যালু En equal to -ma⁴ epsilon square h square into z square by n square ইলেকট্রন ভোল্ট। যেখানে ভ্যারিয়েবল হচ্ছে দুজন, একটা হচ্ছে z আর একটা হচ্ছে n। প্রত্যেকটা টার্মের মানে জেনে নি। আগে একটা মাইনাস সাইন আছে, মাইনাস সাইনের মানও জানছি। m হচ্ছে মাস অফ ইলেকট্রন, e হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এপসাইলন নট এটা হচ্ছে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, h হচ্ছে কুলম্বস লতে আসে এপসাইলন, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, z হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর n হচ্ছে কত নাম্বার শেল, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। তাহলে ভ্যারিয়েবল কারা কারা? অ্যাটমিক নাম্বার z আর কত নাম্বার শেল n, এরাই ভ্যারিয়েবল। বাকি সমস্ত ভালো পুট করলে এটা আসে হচ্ছে -13.6 ইনটু z স্কয়ার বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট, যেটা দিয়ে আমরা অঙ্ক করব, বেসিক্যালি কেস স্টাডি করব। তাহলে এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন, এটা যে সমস্ত ভ্যালু পুট করলে ইলেকট্রন ভোল্ট ইউনিটে এই ভ্যালুটা আসে -13.6 ইনটু z স্কয়ার বাই n স্কয়ার পার অ্যাটম। এটা হচ্ছে কোন একটা অ্যাটমের কোন একটা শেলে থাকা ইলেকট্রনের ফিক্সড এনার্জি অ্যামাউন্ট, কোন একটা অ্যাটমের কোন একটা শেলে থাকা ইলেকট্রনের ফিক্সড এনার্জি অ্যামাউন্টটা ওই অ্যাটমের z আর ওই অ্যাটমের n এর উপরে খালি ডিপেন্ড করছে। চলে আসি নেগেটিভ সাইন বলতে কি বোঝানো হচ্ছে। এখানে নেগেটিভ সাইন আছে, কারণ নেগেটিভ সাইনের মানে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যাট্রাকটিভ। নেগেটিভ সাইনের মানে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স ইজ অ্যাট্রাকটিভ, নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ, এটাই হচ্ছে নেগেটিভ সাইনের মানে। আচ্ছা, নিউক্লিয়ার ফোর্স অ্যাট্রাকটিভ এটা শুধু এক্স্যাক্টলি কি মিন করা হচ্ছে? মিন করা হচ্ছে মেইনলি যে নিউক্লিয়াসকে ইনফাইনাইট থেকে একটা ইলেকট্রনকে টেনে এনে নিজের অরবিটে প্লেস করতে ওই ইলেকট্রনের উপরে ওয়ার্ক ডান করতে হবে। নিউক্লিয়াস হ্যাজ টু ওয়ার্ক ডান একটা ইলেকট্রনকে ইনফাইনাইট থেকে টেনে এনে নিজের অরবিটে প্লেস করতে। সিমিলারলি এই নেগেটিভ সাইনের আর কি মানে, যে যদি কোনো একটা এক্সটার্নাল এজেন্সিকে ওয়ার্ক ডান করতে হয় ওই ইলেকট্রনের উপরে, তাহলে এক্সটার্নাল এজেন্সিকে ওয়ার্ক ডান করতে হবে ওই ইলেকট্রনের উপরে, ওকে নিউক্লিয়ার ক্যাপচার থেকে বের করে আবার ইনফাইনাইটে পাঠিয়ে দিতে, অতএব এমন ওয়ার্ক ডান করতে হবে। এর মানে হচ্ছে কি নিউক্লিয়ার ফোর্সটা অ্যাট্রাকটিভ ইন নেচার, এটাই নেগেটিভ সাইনের থ্রু দিয়ে আমরা বুঝতে পারি বেসিক্যালি। কেন? দুটো জিনিস বুঝতে পারি। নিউক্লিয়াসকে ইলেকট্রনের উপরে ওয়ার্ক ডান করতে হবে টু ব্রিং দ্য ইলেকট্রন ফ্রম ইনফাইনাইট টু আ পার্টিকুলার শেল। Nucleus has to work done on the electron, and an external agency should work done on the electron to knock out the electron from a specific orbit to infinity to overcome the nuclear capture. নিউক্লিয়াস কে ওয়ার্ক ডান করতে হবে ইলেকট্রনকে ডেকে আনতে, এক্সটার্নাল কাউকে ওয়ার্ক ডান করতে হবে ইলেকট্রনকে তাড়াতে, বার করতে। এটার মানেটা কি? নিউক্লিয়ার ফোর্সটা, এটাই হচ্ছে নেগেটিভ সাইনের ইম্পর্টেন্স। ম্যাথমেটিক্যালি যদি বুঝি তাহলে বুঝবে ম্যাথমেটিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, ইনফাইনাইটিতে থাকা কোন একটা ইলেকট্রনের এনার্জি ধরা হয় 0। তুমি বলো ইনফিনিটিতে যখন একটা ইলেকট্রন আছে তখন কি ওর কাছে কোনো নিউক্লিয়াস আছে? তাহলে ওর তো কোনো নিউক্লিয়াস নেই। ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে পায়, তার চারপাশে ঘুরতে পারে অ্যাট্রাক্টেড ফিল করে, তাহলে ইলেকট্রনের স্টেবিলিটি বাড়লো না কমলো? অবভিয়াসলি বাড়লো। স্টেবিলিটি বাড়লে এনার্জি কি হবে? এনার্জি বাড়বে। স্টেবিলিটি বাড়লে এনার্জি কি হয় বলো আগে? স্টেবিলিটি বাড়লে এনার্জির কি হয়? একটু বললি বাড়বে, তুই না বলছি, এই যে বললি বাড়বে, এখন বলছিস কমে যায়, কি হলো তাহলে কেসটা? কমে যায় কেন আর বাড়বে কেন? এনার্জি স্টেবিলিটি বাড়লে এনার্জির কি হয়? স্টেবিলিটি বাড়ছে, এনার্জি কি হচ্ছে? ইলেকট্রন ছাড়া ইন জেনারেল বল, ফিজিক্সের রুল কি বলছে? স্টেবিলিটি বাড়লেও এনার্জি কি হবে? কমে যাবে। স্টেবিলিটি বাড়লে মানে স্টেবল, ও তো এনার্জি লাফালাফি করার দরকার নেই, ও স্টেবল আছে, ওর এনার্জি। স্টেবিলিটি বাড়লে এনার্জি কমে। তাহলে এবার বল, ইলেকট্রন যখন ইনফিনিটিতে ছিল তখন ওর এনার্জি বেশি, তখন ওর স্টেবিলিটি বেশি ছিল, যখন নিউক্লিয়াসকে পেলে ওর চারপাশে ঘুরতে পারলো, অ্যাট্রাক্টেড ফিল করলো, তখন ওর স্টেবিলিটি বেশি। স্টেবিলিটি কোথায় বেশি? অ্যাটমের মধ্যে না ইনফিনিটিতে? অ্যাটমের মধ্যে স্টেবিলিটি বেশি। তাহলে অ্যাটমের মধ্যে এনার্জি কি
আচ্ছা ইনফিনিটি ইলেকট্রনের এনার্জি ধরা হচ্ছে 0, তাহলে অ্যাটমের মধ্যে এনার্জি ক্লিয়ার। নেগেটিভ কেন আসছে? এটা ম্যাথমেটিক্যালি, দুভাবে আমরা বুঝলাম, ফিজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি, যে ইনফিনিটিতে ধরা হয় ইলেকট্রন এনার্জি 0, নিউক্লিয়াসের ক্যাপচারে যখন চলে এলো তখন স্টেবিলিটি হলো, এনার্জি কমলো, নেগেটিভ হলো। অর্থাৎ এই পুরো জিনিসটা মিন করে নিউক্লিয়ার ফোর্সটা কেমন? অ্যাট্রাকটিভ। নিউক্লিয়ার ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ, এটার কারণে একটা মাইনাস সাইন আসে। ওকে ক্লিয়ার? এবারে এই ইকুয়েশনটা হয়ে গেছে কিনা বলো, কারণ এখন আমরা 5টা কেস দেখতে চলেছি বেসড অন দ্যাট পার্টিকুলার ইকুয়েশন। শুরু করা যাক। 1 নাম্বার কেস, एग्जांपल 1 নাম্বার, যেখানে আমরা বের করব হাইড্রোজেন অ্যাটমের জন্য ফার্স্ট শেলের এনার্জির ভ্যালু। সো হাইড্রোজেন অ্যাটম মানে অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার Z = 1 এবং ফার্স্ট শেল মানে N = 1। ভ্যালু পুট করছি -13.6 * Z² / N², that is -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলের এনার্জি বা হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেলে ঘুরতে থাকা ইলেকট্রন এনার্জি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? চলো পরেরটা যাচ্ছি। হিলিয়াম আয়নের সেকেন্ড শেল বের করতে চাই। এনার্জি অফ হিলিয়াম আয়নের সেকেন্ড শেল। হিলিয়াম আয়ন মানে Z কত? 2, সেকেন্ড শেল মানে N কত? 2, -13.6 * Z² / N², আবার কাটাকাটি হয়ে গেল, দ্যাট ইজ -13.6 ইলেকট্রন ভোল্ট। মানে বলতে পারি হিলিয়াম আয়নের সেকেন্ড শেলের এনার্জি আর হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেল এনার্জি সেম টু সেম। এটাই অঙ্ক দেবে, এনার্জি বের করতে দেবে না, বলবে প্রুভ দ্যাট হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট শেল এনার্জি হিলিয়াম আয়নের ফার্স্ট শেল সেকেন্ড শেল এনার্জির সঙ্গে সেম সেম করে দিয়ে বলতে হবে যে হ্যাঁ সেম সেম। ওটা আসছে, ওটা রেডিয়াস এর ইকুয়েশন, এখানে ভুল করে লেখা হয়ে গেছে, এটা পরে আছে, আসছে, আপাতত এটা নোট করার দরকার নেই, কারণ He প্লাস এর কাছে ইলেকট্রন কটা আছে? He প্লাস। আর হাইড্রোজেনের কাছে কটা আছে? বোরস থিওরি লিমিটেশনে আমরা জানবো পুরো থিওরিটাই একটা ইলেকট্রন সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল ছিল। মাল্টি ইলেকট্রন সিস্টেম হলে বোরস থিওরি ফেল হয়ে গেছিল। মাল্টি ইলেকট্রন মানে সেকেন্ড ইলেকট্রনটাকে নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন এখানে করছি না, তবে পুরো বোরস থিওরিটা অ্যাপ্লিকেবল ছিল ফর সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। যার কাছে অনেক অনেক ইলেকট্রন আছে, হিলিয়ামের কাছে তো মাল্টি ইলেকট্রন আছে, হিলিয়ামের কাছে কতগুলো ইলেকট্রন আছে? 2 আছে না, তাই হিলিয়াম প্লাস কে নিয়েছি, কারণ 1 ইলেকট্রন সিস্টেম করতে হবে। হিলিয়াম প্লাসের এনার্জি কত দাঁড়ালো? হিলিয়াম প্লাসের 2 সেকেন্ড শেল এনার্জি হাইড্রোজেনের ফার্স্ট শেল এনার্জির সঙ্গে সমান, রাইট? চলো 3 নম্বরের एग्जांपले যাচ্ছি। থার্ড एग्जांपल নিচ্ছি তো, নেব তো এক্ষুনি। এনার্জি অফ লিথিয়াম 2+ এর ধরো সেকেন্ড শেল কত হবে? লিথিয়াম মানে হচ্ছে Z = 3 আর সেকেন্ড শেল মানে N = 2, তার মানে -13.6 * Z² / N² ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ কত হচ্ছে? 9/4, দ্যাট ইজ -9/4 * 13.6 ইলেকট্রন ভোল্ট। ক্যালকুলেট করলে যা আসবে। চলো পরেরটা দেখে নিচ্ছি, 4 নম্বরটা দেখছি। 4 নম্বরটা বলছে ফার্স্ট এক্সাইটেশন এনার্জি অফ লিথিয়াম 2+ এর, ধর নিচ্ছি লিথিয়াম 2+ আয়নের ফার্স্ট এক্সাইটেশন এনার্জি মানে বুঝতে হবে ফার্স্ট এক্সাইটেশন এনার্জির মানে কি। ফার্স্ট এক্সাইটেশন এনার্জি অফ লিথিয়াম 2+, লিথিয়াম 2+ মানে Z হচ্ছে 3, রাইট? ফার্স্ট এক্সাইটেশন এনার্জির মানে বুঝতে হবে, মানে হচ্ছে N = 1 আর N = 2 এদের এনার্জি গ্যাপ, মানে E1 আর E2 এর এনার্জি গ্যাপ, এটাকে বলে ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। E1 আর E2 এর যে এনার্জি গ্যাপ, এটাই হচ্ছে ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। ক্লিয়ার? তাহলে বের করছি E2 কত? E2 - E1। আচ্ছা E2 কত? E2 হচ্ছে, E2 কে লিখছি -13.6 * Z² / N², এইটা E2, yes or no? সেকেন্ড শেলের এনার্জি -9/4 যেটা হলো -13.6 * Z² / N², N হচ্ছে 2 কারণ সেকেন্ড শেলের এনার্জি বের করছি, এটা হয়ে গেল E2 মাইনাস E1 -13.6 * Z² / N হচ্ছে এখন 1² তাহলে এটা হয়ে গেল ফার্স্ট এক্সাইটেশন এনার্জি, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট এক্সাইটেশন এনার্জি, that is -13.6 * 9/4
প্লাস 13.6 যদি কমন নিয়ে নাও তাহলে হয়ে গেল -9/4 প্লাস 1। সিম্পলিফাই করলে যা আসবে মাইনাস আই গেস কত আসছে 5/4। -5/4 ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, এটাই হচ্ছে ফার্স্ট এক্সাইটেশন এনার্জির ভ্যালু। কিন্তু E2 মাইনাস E1 কিছুটা ভুল হয়েছে মনে হচ্ছে। দাঁড়া এক মিনিট দাঁড়া, E2 মাইনাস E1, E2 কত? E2 হচ্ছে 13.6 ইন্টু জেড স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার বাই এন স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার মাইনাস অফ মাইনাস E1, E1 হচ্ছে -13.6 ইন্টু 3 স্কোয়ার বাই 1 স্কোয়ার। ও হো 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 হো, এটা 13.6 ইন্টু 9, I missed the 9 into 9, right? তাহলে এবার 13.6 কে যদি কমন নিই, it will come 9 minus 9/4, 9 minus 9/4 আসবে, that is 27/4, তাই না? 27/4 into 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আনসার। ফার্স্ট এক্সাইটেশন এনার্জি অফ লিথিয়াম 2+ কত হলো? দেখো এখানে 90.8 কোথা থেকে পাচ্ছ তুমি? 13.6 into 9, তুই গুণ কেন করতে যাচ্ছিস? যেখানে 13.6 কমন আসছে করে নিয়েছো তো কেস খাও। যেখানে 13.6 কমন আসছে তুমি সেই অঙ্কটাকে ছেড়ে দিয়ে তুমি বোকার মতন গুণ করছো। ছোটবেলায় কমন নিতে শিখে দিলে না সেখানে? 13.6 এ কমন নাও, 9 minus 9/4 হবে, 9 minus 9/4 মানে 27/4 দাঁড়াচ্ছে। এই মাইনাস করতে আসছে আবার, হ্যাঁ 9 minus 10/4 এ মাইনাস করতে আসে। হ্যাঁ আলাদা আলাদা লেখলে সায়েন্টিস্টদের সঙ্গে ডিল করছি, একজন কোথায় গুণ করে দিচ্ছে আগে কমন না নিয়ে, একজন 9টা বড় তো, 9/4 বড় তো 9 minus 9/4 আছে 27/4 into 13.6, যাই আসছে আসছে 90.8 আসছে। এই অবধি ছাড়া বাকি গুণ, এইসব গুণ বাড়িতে করবে, ক্লাস 1 এ শিখেছিলে, এখন 1 এ চলে এসছো। এখন অবধি এইসব গুণ নিয়ে তুমি এখন 90 আর 91 এর মধ্যে লটকে আছো। এই অবধি ক্লিয়ার তো? চল পরেরটা যাই তাহলে, ওখানটা পেন্ডিং রাখ, বাড়িতে গিয়ে গুণটা করে নিবি, দেখে নিবি কত আসছে। ফার্স্ট এক্সাইটেশন এনার্জি ক্লিয়ার, সেকেন্ড এক্সাইটেশন এনার্জি ফার্স্ট টু থার্ড শেল কত নাম্বার হবে? 4 নাম্বার, এটা 4 নাম্বার হলো, 5 নাম্বার। সেকেন্ড এক্সাইটেশন এনার্জি, সেকেন্ড এক্সাইটেশন এনার্জি অফ লিথিয়াম 2+ ধরছি, Z3 হবে। সেকেন্ড এক্সাইটেশন এনার্জি মানে 1 এ ছিল 3 তে গেছে, E1 আর E3 এর গ্যাপটা, আবার 9/1 কোথা থেকে পাচ্ছিস? -13.6 ইন্টু জেড স্কোয়ার, কোথায় 9/1 হচ্ছে? E3 minus E1 তো এটা তো E3, হ্যাঁ হ্যাঁ সেটা 3 স্কয়ার বাই 6 আর এটা 3 স্কয়ার বাই 1 স্কয়ার, হ্যাঁ বলো। তার মানে দাঁড়াচ্ছে এটা তো -13.6 হয়ে গেল, কেটে গেল সব, আর ওটা হয়ে গেল 13.6 ইন্টু 9, তাহলে 13.6 কে এবার কমন নিও, কমন নিলে 9 minus 1 8 দাঁড়াচ্ছে, 8 ইন্টু 13.6 আনসার আসছে, চেক করে বলো ঠিক আছে কিনা।
8 ইন্টু 13.6 আনসার আসছে হচ্ছে যদি সেকেন্ড এক্সাইটেশন এনার্জি আমরা বের করি। চেক করে একবার বলবে ক্লিয়ার কিনা। এটাতে 8 ইন্টু 13.6 আনসার আসছে, বলো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আবার 108.8 কোথা থেকে পাচ্ছি? হ্যাঁ ওটাতে গুণ করলে তাই আসবে। নেক্সট আমরা ক্যালকুলেট করব আয়নাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি of lithium 2 plus ion। আয়োনাইজেশন মানে কি? 1 থেকে ইনফাইনাইট, মানে পুরো বেরিয়ে চলে গেছে, এইটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। E infinity minus E1, E infinity minus 13.6 into Z square by N square, minus of minus minus 13.6 into Z square by N square। এই পোর্শনটা জিরো হয়ে যায়, কারণ সামথিং বাই ইনফিনিটি মানে জিরো। তার মানে এতটা এনার্জি দিতে হবে পুরো ইলেকট্রনকে নকআউট করে একদম কোথায় পাঠিয়ে দিতে? ইনফাইনাইটে পাঠিয়ে দিতে, মানে একদম পুরো অ্যাটমের বাইরে পাঠাতে লিথিয়াম 2 প্লাস আয়নের জন্য এতটা এনার্জি দিতে লাগবে। লিথিয়াম 2 প্লাস আয়নের ইলেকট্রনটাকে বের করে একদম পুরো বাইরে পাঠাতে, ইনফাইনাইটে পাঠাতে 13.6 ইলেকট্রন ভোল্ট লাগবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে কিনা বলো, কেসগুলো মাথায় ঢুকেছে? কি আছে বলো, কি ভুল হলো বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, সরি, ইন্টু 9 যেটা আছে সেটাই ইলেকট্রন ভোল্ট, সরি সরি, দ্যাট ইজ 9 ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে ইলেকট্রনটাকে নকআউট করতে কতটা লাগছে এনার্জি? কেস একটা কেস করব, কেসটা বলবে, চেঞ্জ করছি, কেসটা বলবে compare ionization energies of hydrogen atom and lithium 2 plus ion। তো হাইড্রোজেনের জন্য আগে আয়নাইজেশন এনার্জিটা বের করি। আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু E infinity minus E1 for hydrogen। সো হাইড্রোজেনের জন্য E infinity 0 হবে এমনিতেও, তাই তো, মাইনাস মাইনাস 13.6 into Z square by N square, that is 13.6 হলো। আর আয়নাইজেশন এনার্জি অফ, এগুলো কিন্তু সব এমসিকিউ কোশ্চেন। আয়নাইজেশন এনার্জি মানে জেইফে এসবের জন্য। আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম 2 প্লাস এক্ষুনি বের করলাম 9 টাইমস হচ্ছে, হ্যাঁ কি না, is equal to 9 times of 13.6। তাহলে কম্পেয়ার করে কি বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি অফ লিথিয়াম 2 প্লাস বাই আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন is equal to 9:1, that is ionization energy of lithium 2 plus is 9 times of ionization energy of hydrogen। yes or no? কম্পারিজন হয়ে গেল যে হাইড্রোজেনের আয়নাইজেশন এনার্জি 9 টাইমস ভ্যালু হচ্ছে লিথিয়াম 2 প্লাস এর একটা ইলেকট্রনকে বের করতে যা এনার্জি লাগবে। হাইড্রোজেনের একটা ইলেকট্রনকে বের করতে যা এনার্জি লাগবে, লিথিয়াম 2 প্লাস এর একটা ইলেকট্রনকে বের করতে তার 9 টাইমস এনার্জি বেশি লাগছে। গল্প ক্লিয়ার কিনা বলবে, গল্প ক্লিয়ার, মাথায় ঢুকেছে? ভেরি গুড। তাহলে কেসগুলো ক্লিয়ার তো এনার্জি রিলেটেড। আমরা এখন রেডিয়াসে যাব। তাহলে বোর্সের অ্যাপ্লিকেশনের আন্ডারে প্রথম এনার্জি দিয়ে দিও, হেডিং দিয়ে দিও এনার্জি অফ ইলেকট্রন। বোর্সের অ্যাপ্লিকেশন যেখানে দিয়েছো তার আন্ডারে ফার্স্ট হেডিং দিও এনার্জি অফ ইলেকট্রন। এতক্ষণ আমরা এনার্জি নিয়ে ডিসকাশন করছিলাম। সেকেন্ড হেডিং দেবে রেডিয়াস অফ ইলেকট্রন। রেডিয়াস হলো r ওই ইকুয়েশনটা যেটা আসছিল, ঠিক আছে, এনার্জি অফ ইলেকট্রন চলছিল এতক্ষণ, এখন চলে আসছে রেডিয়াস অফ ইলেকট্রন। এখানেও দেখবো কারা কারা ভ্যারিয়েবল কি কি টার্ম আছে। তো কুইকলি
রেডিয়াসের এক্সপ্রেশন পেয়েছি, এনটা কি নাম্বার অফ শেল, কোন শেলে আছে ইলেকট্রনটা, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এপসাইলন নট হচ্ছে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, পাই তো 3.14 পাশে লেখা আছে, তোর পাশে লেখা আছে, পাশে লেখা, পাশে কত ভ্যালু লেখা আছে দেখো, চার্ট করতে থেকে চার্টই খুঁজে পাইনি সে। তো কনস্ট্যান্ট মাস হচ্ছে, এম হচ্ছে মাস, জেড হচ্ছে, তাহলে ভেরিয়েবল হচ্ছে একটা শেল নাম্বার, একটা হচ্ছে জেড অ্যাটমিক নাম্বার, এরাই ভ্যারিয়েবল, বাকি ই হচ্ছে চার্জ। সব কটা ভ্যালু পুট করলে এটাই আসে হচ্ছে 0.529 ইনটু n স্কয়ার বাই জেড অ্যাংস্ট্রম। ভ্যারিয়েবল গুলো থেকে যায়, বাকি ভ্যালুটা হয়ে যায়, সব কটা ভ্যালু পুট করে দিলে অর্থাৎ এইচ এপসাইলন নট পাই এম স্কয়ার সব পুট করলে চলে আসে হচ্ছে 0.529 ইনটু n স্কয়ার বাই জেড অ্যাংস্ট্রম। তাহলে এখানেও একই রকম ভাবে আমরা শুরু করছি হাইড্রোজেন অ্যাটমকে নিয়ে। রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিট Z1NO1, so it comes 0.529 angstrom. এই কথার মানে কি দাঁড়ালো? এই কথার মানে দাঁড়ালো নিউক্লিয়াস থেকে 0.529 অ্যাংস্ট্রম ডিস্টেন্সেই হাইড্রোজেনের ইলেকট্রনকে প্রথমবারের জন্য খুঁজে পাওয়া যাবে। এর আগে পরে অনেক হাইপোথেটিক্যাল অরবিট হতে পারে, সেখানে ইলেকট্রন থাকবে না, ইলেকট্রনের সেলফ রেসপেক্ট আছে। মাথা ঢুকেছে? নিউক্লিয়াস থেকে এই ডিসটেন্সের আগে পরে কি কোনো অরবিট পসিবল নয়? হাইড্রোজেনের ফার্স্ট শেলের সাথে হিলিয়ামের সেকেন্ড শেলে ওটা সেম 0.529। দেখবো সেটা সেকেন্ড শেলের সঙ্গে কার সাথে সেম হয় দেখছি এক্ষুনি। নিউক্লিয়াস থেকে স্টার্ট করে বিভিন্ন অরবিট তো হতেই পারে, বাট ইলেকট্রন কোথায় থাকবে প্রথমবারের জন্য? নিউক্লিয়াস থেকে 0.529 এই ফিক্সড ডিসটেন্স যেতে হবে, তবে কি ইলেকট্রনকে সার্কুলেটিং অবস্থায় পাওয়া যেতে পারে সেখানে। অবশ্যই মানে কয়টা অরবিট থাকবেই না, ইম্পসিবল। ম্যাক্সিমাম ইনফাইনাইট অরবিট পসিবল, তার মানে ইনফাইনাইট অরবিটে ইলেকট্রনস নেই, লিমিটেড দু চারটে অরবিটেই আছে, সেজন্যই তো হলো বলছি। দুই অরবিট মধ্যে থাকে, শুধু কয়েকটা লিমিটেড 3-4টে অরবিটে আছে, বাকি সব জায়গায় ম্যাক্সিমাম জায়গাতে ইলেকট্রনস নেই, কিছুই নেই, এমটি স্পেস। তুমি বুদ্ধি করে বলো, সোলার সিস্টেমে বেশিরভাগ জায়গায় কি এমটি? আকাশের দিকে তাকালে কি দেখতে পাওয়া যায়? কিন্তু ছোটবেলায় জিজ্ঞেস করলে কি বলতে? তারা দেখতে পাওয়া যায়। আরে আকাশে তারা দেখতে পাওয়া যায় না, খালি জায়গায় দেখতে পাওয়া যায়। তারা তো দু চারটে, আকাশের দিকে তাকালে খালি জায়গায় বেশি, রাইট? সবই এমটি, খালি। আমি এই সেকেন্ড হিলিয়াম বল তোর হিলিয়ামের কি চাই, বল তাড়াতাড়ি বল, অনেক কত হিলিয়াম। আরে তুই কি চাই সেটা তো বল, কত নম্বর শেল চাই সেটা তো বল। 0.529। আরে শেল নাম্বার চাই কত সেটা বল, কত নাম্বার শেল? ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল? চল হিলিয়াম মাইনাস সেকেন্ড শেল 0.529 ইনটু হিলিয়াম মানে হচ্ছে z ইকুয়াল টু 2 আর শেল মানে হচ্ছে n ইকুয়াল টু 2, তাহলে হচ্ছে এটাও 2 স্কয়ার বাই 2, দ্যাট ইজ ডাবল হয়ে গেল। তো সেম কথা হলো, একটু আগে বলি সেম, একটু আগে তো বলি সেম আছে, এখন বলছি স্যার ডাবল হয়ে গেছে, কি যে করছিস কে জানে। তাহলে হিলিয়াম আয়নের সেকেন্ড শেলের অরবিট দেখতে পাচ্ছি হাইড্রোজেনের ডাবল, ইয়েস অর নো? হিলিয়াম আয়নের সেকেন্ড শেলের অরবিটটা সাইজ হাইড্রোজেনের সাইজের এক্স্যাক্টলি ডাবল, হিলিয়ামের সেকেন্ড আয়নটা। ঠিক আছে, হিলিয়ামের ফার্স্ট আয়নটা বের করে বল কত দেখি। হিলিয়ামের ফার্স্ট রেডিয়াস, ফার্স্ট অরবিট, হিলিয়ামের ফার্স্ট অরবিট, সো Z2N1 হাফ হয়ে যাচ্ছে, ভেরি গুড। Z2N1, সো হাইড্রোজেনের যা ভ্যালু তার হাফ হয়ে যাচ্ছে, 1 স্কয়ার বাই 2 অ্যাংস্ট্রম, দ্যাট ইজ হাফ ইনটু 0.529 অ্যাংস্ট্রম। ক্লিয়ার কিনা বলবি? ক্লিয়ার আছে পুরোপুরি? ওকে বেশ, চল আর একটা লিথিয়ামে বের করে নি। চল রেডিয়াস অফ লিথিয়ামের কত নাম্বার বল অনিক, কত নাম্বার শেল বের করব? 8 শেলে যেতে চাই, চলো কোনো ব্যাপার না, ZO3NO3। আবার ভুল করেছিস, তুই দেখ 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 দেখ, তুই 0.529 বের করে দেখা, তোকে এক্ষুনি আমার তরফ থেকে একটা পেন গিফট করবো। এনে তুই সেম বের করে দেখা, তোর জন্য একটা পেন আছে।
কি হচ্ছে 0.529 ইনটু হচ্ছে তোমার n স্কয়ার বাই z, that is 3 স্কয়ার বাই 3 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 0.3 ইনটু 0.529, আমার 3 টাইমস হয়ে গেল। হাইড্রোজেনের যে রেডিয়াস তার 3 টাইমস হচ্ছে লিথিয়াম 2 প্লাসের থার্ড শেলের রেডিয়াস, হাইড্রোজেনের ফার্স্ট শেলটার যে রেডিয়াস তার 3 টাইমস হচ্ছে লিথিয়াম আয়নের থার্ড শেলের রেডিয়াস। ক্লিয়ার? এই কম্পারিজন গুলোই কিন্তু করতে দেবে, ওকে? ডাইরেক্টলি বলবে না বের করে দাও ভ্যালু, তো ভ্যালুটা বার করার থেকে মেন হচ্ছে এই কম্পারিজন স্টাডিটা মেন ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে রেডিয়াসের পয়েন্ট? একই রকম ভাবে ভেলোসিটির ইকুয়েশনটাও লিখে রাখো, ভেলোসিটির পয়েন্টটাও লিখে রাখো। সো দিস ইজ অ্যাবাউট ভেলোসিটি। ভেলোসিটি কত? ভেলোসিটি হচ্ছে velocity v equal to 2.18 into 10 to the power 8 meter per second into z by n, ভ্যালুটা হচ্ছে এখানে z by n, এখানেও যেটা করে নি, z হচ্ছে অ্যাটমিক নাম্বার, n হচ্ছে তোমার শেল নাম্বার, সেন্টিমিটার পার সেকেন্ড লিখো। 2.18 into 10 to the power 8 সেন্টিমিটার পার সেকেন্ড ইনটু z বাই n, ভ্যারিয়েবল কারা কারা? z আর n। চল ভেলোসিটিও বের করে নি। প্রথম কথা বল যে তাহলে ভেলোসিটি কি সব অ্যাটমের জন্য, সব অ্যাটমে কি ইলেকট্রনের ভেলোসিটি সেম? অ্যাটমের z ডিফারেন্ট হবে, অ্যাটমের n ও ডিফারেন্ট হবে, তাহলে সব অ্যাটমের জন্য কিন্তু ভেলোসিটিও সেম নয়। কোন অ্যাটমে ইলেকট্রন ফাস্ট মুভ করছে, কোন অ্যাটমে ইলেকট্রন কিন্তু স্লো মুভ করছে, কিন্তু একটা অ্যাটমের একটা পার্টিকুলার অরবিটে ইলেকট্রনের ভেলোসিটি বা স্পিড সেম থাকছে। দুটো ইলেকট্রন যদি সেম অরবিটে প্রেজেন্ট থাকে সেম অ্যাটমের, তাহলে ওদের স্পিডটা সেম হচ্ছে, ওদের স্পিড বা ভেলোসিটি সেম হবে, কারণ সেম অ্যাটম সেম অরবিট, তাহলে অ্যাটম আর অরবিট সেম হয়ে গেলে তখন ওদের স্পিড সেম হবে। কিন্তু অ্যাটম অরবিট ডিফারেন্ট হলে স্পিড সেম হচ্ছে না, মানে অ্যাটম আর অরবিটটা সেম থাকলে স্পিডটা সেম হচ্ছে, রাইট? ধর দুটো ইলেকট্রন একই অ্যাটমের একই অরবিটে আছে, তাহলে অ্যাটম সেম তো তার জেডও সেম, আর একই অরবিট আছে তো তার এনও সেম, তাহলে ওই ইলেকট্রন দুটোর ভেলোসিটি কি হবে? কিন্তু যদি দুটো অ্যাটম একই অ্যাটমের ডিফারেন্সিয়ালে আছে, ভেলোসিটি ডিফারেন্ট, ডিফারেন্ট অ্যাটমের মধ্যে আছে, এগেইন ভেলোসিটি ডিফারেন্ট। বল কার বার করতে যাস? তিনটা অপশন দিচ্ছি, আমাদের মোনো ইলেকট্রনিক সিস্টেম বোর্ডের লিমিটেশনে দেখবো। সো মোনো ইলেকট্রনিক সিস্টেম আইদার হাইড্রোজেন অ্যাটম হতে পারে, और হিলিয়াম প্লাস আয়ন হতে পারে, और লিথিয়াম 2 প্লাস আয়ন হতে পারে। এই তিনটেই আমাদের কাছে অপশন। কার জন্য দেখবো বল? তিনটের কথা বল, তোকে দিয়ে শুরু করছি। হিলিয়ামের কত নাম্বার শেল সেটা তো বলতে হবে, সেকেন্ড শেল। তাহলে আমরা ভেলোসিটি বের করছি হিলিয়াম প্লাস আয়নের সেকেন্ড শেলের, তাহলে কেটেই যাবে সব। তুই তো কাটার জন্য বসে আছিস, অনেকক্ষণ ধরে কাটতে পারছিস না, তার জন্য তুই এরকম ভাবে চুজ করেছিস, এতক্ষণ ধরে কেটে কেটে তোর ভুল হচ্ছিল। চল অনেক বড় একটা ভেলোসিটি কারবার করবো, কত নম্বর শেলের ইলেকট্রন? লিথিয়াম 2 প্লাসে কত নম্বর ইলেকট্রন? 6th শেল, ওকে? অনেক দূরের শেল, এত দূর অব্দি ইলেকট্রন পৌঁছবেই বলে মনে হয় না এই জন্মে। ঠিক আছে, যদি পৌঁছে যায় তাহলে আরবিট্রারিলি আমরা দেখি যে কত ভেলোসিটি হতে পারতো। তো জেড হচ্ছে এখানে 3 বাই এন হচ্ছে এখানে 6, হাফ মানে 1.09 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? সেন্টিমিটার পার সেকেন্ড। বল আয়ুষ বল। হাইড্রোজেনের থার্ড শেল, ওকে? হাইড্রোজেনের থার্ড শেল মানে ট্রিটিয়াম, হাইড্রোজেনের থার্ড শেল মানে ট্রিটিয়াম। হাইড্রোজেনের থার্ড শেল মানে ট্রিটিয়াম কি করে হচ্ছে? ট্রিটিয়ামের তো 3টে প্রোটন, এখানে কোথায় 3টে প্রোটন? জেড 3 ধরবো নাকি এখন? 3টে প্রোটন বলি, সরি 3টে নিউট্রন, প্রোটন একটা নিউট্রন দুটো মিলিয়ে টোটাল 3টে মাস নাম্বার, সেটা ধরবো না কি রে এখন? হাইড্রোজেনের থার্ড শেল মানে ট্রিটিয়াম বলে দিল। ট্রিটিয়াম হচ্ছে যার মাস নাম্বার 3। তুই সত্যি কথা বল, কি খেয়ে এসছিস আজকে? সেই জন্য এরকম অবস্থা, জিতে খেয়ে আসতে পারতিস। তাই কি মিশিয়ে খেয়ে এসছিস তুই? 2.18 ইন্টু কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 8 ইন্টু হাইড্রোজেনের থার্ড শেল, হাইড্রোজেন মানে 1, থার্ড শেল মানে 3,
দেবাত্রী এই অব্দি ক্লিয়ার কিনা একটু জানাবি। ক্লিয়ার তো দেবাত্রী? ওকে, তাহলে ভেলোসিটি, রেডিয়াস, এনার্জি যেগুলো কিনা আমাদের কম্পেয়ার করতে দেয়, বের করতে দেয়, সেগুলো আমরা এখান থেকে বুঝলাম। আচ্ছা, ক্লিয়ার আছে এই অব্দি পুরোপুরি? চলো হেডিং দেবো স্পেকট্রাম। স্পেকট্রাম মানেটা আমরা এখন কি বুঝবো? স্পেকট্রাম মানে হচ্ছে অ্যারে অফ ওয়েভলেংথস। যেমন দেখতে পাচ্ছি এটা হোয়াইট লাইট যাচ্ছে, সেই হোয়াইট লাইটটা একটা প্রিজম দিয়ে ডিফ্র্যাক্টেড হয়ে গেছে এবং তার জন্য অনেকগুলো ওয়েভলেংথ তৈরি হয়েছে যারা কিনা একটা ডেফিনিট অর্ডারে অ্যারেঞ্জ হয়েছে। ডেফিনিট অর্ডারটা কি? মেবি ওয়েভলেংথের ইনক্রিজ অর ফ্রিকোয়েন্সির ডিক্রিজ, হ্যাঁ কিনা? এখানে ওয়েভলেংথ ছোট, এদিকে ওয়েভলেংথ বেড়েছে, ফ্রিকোয়েন্সি ধরলে বলবো ফ্রিকোয়েন্সি কমেছে। তার মানে যখন অনেকগুলো স্পেকট্রাম কাকে বলে? আ কালেকশন অফ ওয়েভস arranged in particular pattern. Collection of wave arranged in particular pattern তাকেই বলে স্পেকট্রাম। আচ্ছা, প্রথম কথা বলতে হলে এই যে আমরা বললাম অ্যারেঞ্জ ইন ওয়েভ, এর একটা এক্সাম্পল কি? এটা দেখতে পাওয়া যাবে ভিজিওর কে দেখতে পাওয়া যাবে এক্সাম্পল প্র্যাকটিক্যাল লাইফে। রেইনবো কি তাহলে একটা স্পেকট্রাম? স্পেকট্রাম। সো রেইনবো হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্পেকট্রাম, কারণ সেখানে অনেকগুলো ওয়েভ একটা পার্টিকুলার অর্ডারেই অ্যারেঞ্জ হয়ে আছে। পার্টিকুলার অর্ডারটা হতে পারে ওয়েভলেংথের ইনক্রিজিং অর্ডার, ওয়েভলেংথের ডিক্রিজিং অর্ডার, বা ফ্রিকোয়েন্সি ইনক্রিজিং অর্ডার বা ফ্রিকোয়েন্সি ডিক্রিজিং অর্ডার। কিন্তু পার্টিকুলার অর্ডারে যখন অনেকগুলো ওয়েভ অ্যারেঞ্জ হয়ে যায় তখন সেই ওয়েভের পুরো বাঞ্চটাকে বলে একটা স্পেকট্রাম। ঠিক আছে? স্যার ওয়েভলেন্থ বেশি হলে তো টেম্পারেচারও বেশি হয়ে যায়। এরকম কোনো কারণ নেই। পড়েছিলাম অফিসে পড়েছিলাম ওয়েভলেন্থ বেশি হলে টেম্পারেচার বেড়ে যায়। ওটা সার্টেন সিচুয়েশনে হয়, সব সময় হবে না। ওকে, স্পেকট্রাম দুই রকমের হতে পারে। প্রথমটাকে বলে একটা এমিশন স্পেকট্রাম, একটাকে বলে অ্যাবজর্পশন স্পেকট্রাম। আগে আমরা অ্যাবজর্পশনটা করব, তারপরে এমিশনে আসছি। স্পেকট্রাম দুই রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা হচ্ছে এমিশন স্পেকট্রাম। ভালো করে এই ফ্লো চার্টটা মোটামুটি দেখ, বাট আমার সঙ্গে লিখবি নিচে ফ্লো চার্টটা, ওটা কেমন দেখতে লাগে সেটা শুধু দেখবি। অ্যাবজর্পশন স্পেকট্রাম ওরকম দেখতে লাগে। ফ্লো চার্টটা রেডি কর আমার সঙ্গে। সেটা হচ্ছে ধরলাম এখানে আছে সোর্স অফ ওয়েভ, যেটা কিনা এই হাই ডেন্সিটি একটা হট ম্যাটার, এখান থেকে কিছু ওয়েভ বেরোচ্ছে। সোর্স অফ ওয়েভস আছে যেখান থেকে হাই ডেন্সিটি হট ম্যাটার, এখান থেকে কিছু ওয়েভস বেরোচ্ছে। প্রথম কথা, ওয়েভ কি একটা বেরোচ্ছে না বাঞ্চ অফ ওয়েভ বেরোচ্ছে? তো বাঞ্চ অফ ওয়েভ বেরোচ্ছে। ওই বাঞ্চ অফ ওয়েভের সঙ্গে ইন্টারাকশন হয়েছে অ্যাটমসের মধ্যে থাকে ইলেকট্রনসের। আচ্ছা, অ্যাটমস কে কোত্থেকে পেলে? গ্যাসের মধ্যে অ্যাটমস আছে, তাহলে এখান থেকে বেরিয়েছে ওয়েভ, বাঞ্চ অফ ওয়েভ। এখানে বসে আছে গ্যাসের মধ্যে আছে অ্যাটমস, অ্যাটমসের সঙ্গে ইন্টারাকশন হয়েছে কার? ওই ওয়েভগুলোর ফোটনস ফর্মে ইন্টারাকশন হয়েছে। যখন ইন্টারাকশন হচ্ছে, ধরলাম ওই অ্যাটমের মধ্যে ইলেকট্রন বসেছিল গ্রাউন্ড স্টেটে, মানে লো এনার্জি লেভেলে। গ্রাউন্ড স্টেট মানে একদম গ্রাউন্ড অবস্থায়, কোনো এনার্জি এক্সাইটেশন হয়নি। আর ধরলাম উপরের দিকে এক্সাইটেড স্টেট অ্যাভেলেবল আছে, যেখানে ইলেকট্রন চাইলে জাম্প করতে পারে যদি সুইটেবল এনার্জি পেয়ে যায় ফোটন থেকে কোয়ান্টাইজড ওয়েতে। তাহলে যেই ওয়েভটা, একটা ওয়েভ বেরিয়েছে, সেই ওয়েভের মনে বাঞ্চ অফ ফোটনস আছে না একটা সিঙ্গেল ফোটন আছে? সো বাঞ্চ অফ ফোটনস আর কামিং। ক্লিয়ার? এই বাঞ্চ অফ ফোটনের সকলেরই ডিফারেন্ট এনার্জি আছে। বাঞ্চ অফ ফোটনের সবার কি বা সেম এনার্জি? ডিফারেন্ট এনার্জি ফোটনস আসছে। এবারে বল, ইলেকট্রনটার কি সব ফোটনগুলোকে পছন্দ হবে? কোন একটাকে, প্রথম কথা তো 1:1 ওয়েতে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাহলে ইলেকট্রনটার একটা ফোটনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। একটা ফোটনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার পরে দেখা গেল ইলেকট্রনটার ওই ফোটনটাকে পছন্দ হয়েছে। পছন্দ মানে কি? দ্যাট ইজ কোয়ান্টাইজেশন হয়েছে। দ্যাট ইজ পছন্দ হয়েছে মানে কি? ওই ফোটনের এনার্জি ইলেকট্রনটাকে নেক্সট লেভেলে পৌঁছে দিতে পারবে। এক্স্যাক্টলি, ইলেকট্রন ধরলাম ওই ফোটনটাকে পছন্দ হয়েছে, ইন্টারঅ্যাক্ট করেছে, ইলেকট্রন এক্সাইটেড হয়ে গেছে, দিয়ে এক্সাইটেড স্টেটে ইলেকট্রন তো চলে গেছে, রাইট? বাকি ফোটন গুলো কি করলো? পাস করে বেরিয়ে গেল। তাহলে যে পাস করে যাওয়া যে ফোটনের বাঞ্চ, সেখানে একটা ফোটন মিসিং থাকবে।
মিসিং ফোটন, ব্ল্যাক লাইন পাওয়া গেছে, এইখান থেকে ফোটনটা বেরিয়ে গেছে, ইলেকট্রন অ্যাবজর্ব করে নিচ্ছে এই ফোটনটাকে, মিসিং ফোটন। তাহলে ব্ল্যাক লাইন গুলো কি মিন করে? ইনস্ট্রুমেন্টটা কাকে ডিটেক্ট করছে, ফোটনকে না ফোটন মিস হয়েছে কিনা এটাকে। আর ফোটনের মিসটাকে ইনস্ট্রুমেন্ট রিপ্রেজেন্ট করছে কিভাবে? So there is a missing in photon. Missing এর রিজন কি? Absorption by electrons in quantized way. মিসিং অফ ইলেকট্রন হয়েছে। এই মিসিং এর মানে হচ্ছে, ফ্লোচার্ট কমপ্লিট করছি, মিসিং এর মানে হচ্ছে অ্যাবজর্পশন অফ photon by electrons in quantized way. এবার এই মিসিং ফোটনটাকে ইনস্ট্রুমেন্ট এই স্পেকট্রাম ব্ল্যাক লাইন, দ্যাট ইজ অ্যাবসেন্স অফ ওয়েভ। ব্ল্যাক লাইন মানে কি? অ্যাবসেন্স হয়ে গেছে ওখান থেকে মিসিং ফোটনটা, ওটাই আমরা যে স্পেকট্রামের থ্রু দিয়ে পাচ্ছি সেই স্পেকট্রামটাই হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। যেখানে কিনা একটা কন্টিনিউয়াস লাইন ছিল, মানে কন্টিনিউয়াস ফোটন গুলোকে পাচ্ছি, হঠাৎ করে দেখলাম একটা ফোটন মিসিং, কন্টিনিউয়াসলি আসছিল ফোটনের বাঞ্চটা, হঠাৎ করে দেখলাম একটা ফোটন মিসিং। ওই মিসিং ফোটন গুলোই অ্যাবজর্বড হয়ে গেছে, হ্যাঁ কি না? মিসিং ফোটন গুলোই অ্যাবজর্বড হয়ে গেছে। অ্যাবজর্পশন স্পেকট্রাম কেমন করে অরিজিনেট করে ক্লিয়ার হয়েছে, পুরো ফ্লোচার্টটা ক্লিয়ার, যে এখান থেকে এখানে গেছে, এটা ইলেকট্রন তো এক্সাইটেড হয়ে গেছে, কিন্তু যে ফোটনটা মিসিং, মিসিং অফ ইলেকট্রন লিখে দিয়েছি, সরি মিসিং অফ ফোটন হবে এটা, মিসিং অফ ফোটন। ওই মিসিং অফ ফোটন মানেই হচ্ছে ওই ফোটনটা অ্যাবজর্বড, তখন যে অ্যারেঞ্জমেন্টটা পাচ্ছি সেই অ্যারেঞ্জমেন্টটাকে বলছি অ্যাবজর্পশন স্পেকট্রাম। মাথায় ঢুকেছে কিনা বলবে। এমিশন স্পেকট্রাম, তাহলে বুদ্ধি করে বল এমিশন স্পেকট্রামে কি হবে? এমিশন স্পেকট্রামে বল এই পর্যন্ত ইনস্ট্রুমেন্ট গুলো কাজ করবে, এখন অব্দি কোনো এমিশন হয়েছে? ইনস্ট্রুমেন্টের কাজ অব্দি নেই। এক্সাইটেড ফোটন উপর থেকে কি করবে? হ্যাঁ, তখন ইনস্ট্রুমেন্ট কাজ করা শুরু করবে। নিচে যে নামবে কাকে এমিট করবে? ওই ফোটনটাকে এখন ইনস্ট্রুমেন্ট ক্যাচ করছে। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রামে ইনস্ট্রুমেন্ট কি খোঁজে? মিসিং ফোটনকে খোঁজে। এমিশন স্পেকট্রামে ইনস্ট্রুমেন্ট কি খোঁজে? ফোটনটাকে খোঁজে। ক্লিয়ার? চলো একটা ফ্লোচার্ট বানাই আমার ওর জন্য তাহলে। এই আচ্ছা, এখানে এর আগে এক্সাইটেশন হয়েছে, এক্সাইটেশনটাকে লিখে এখানে হট গ্যাস কেন লিখেছি বলবো ডাইরেক্টলি? কারণ এই হট গ্যাসটা আগে হিটেড হয়েছে কিনা, কিন্তু সেই হয়ে গেছে, ওটাকে কি আমার ইনস্ট্রুমেন্ট কোনো কাজে লাগাচ্ছে? তাই ওটাকে নিয়ে লিখছি না। যদি আমরা ফ্লোচার্টটাতে পুরোপুরি লিখবো, অর্থাৎ হট গ্যাসটা হিটেড হয়েছে এটাও লিখবো। সোর্স অফ ওয়েভস করলাম, সোর্স অফ ওয়েভস বা ফোটনস, ফোটন গুলো এসে কোথায় পড়ছে? সোর্স অফ ওয়েভ বা ফোটন। ফোটন গুলো আসছে কোল্ড গ্যাসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, অ্যাটমসদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, অ্যাটমদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রনসকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে পাঠাচ্ছে। ইলেকট্রন গ্রাউন্ড থেকে এক্সাইটেডে গেল। এখন কে মিসিং? অবশ্যই অনেকেই মিসিং, কিন্তু তাকে নিয়ে আমি এখন মাথা ঘামাচ্ছি না। অবশ্যই বাকি ফোটন গুলো পাস করে বেরিয়ে গেছে এবং একটা ফোটন মিসিং, কিন্তু এখন মিসিং ফোটনকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। এখন ফোটন এসেছে, ওই ফোটন অ্যাবজর্ব হয়ে গেছে কোয়ান্টাইজড ওয়েতে, ইলেকট্রন এক্সাইটেড হয়ে গেছে, এবারে ওই ইলেকট্রন ডি এক্সাইটেড হচ্ছে, তখন আবার ফোটন এমিটেড হচ্ছে। সো দিস ইজ নাও এমিটেড ফোটন। এটা হচ্ছে কি ফোটন এখন? এবার এই এমিটেড ফোটন কি মিন করছে বল? ইনস্ট্রুমেন্টে তো ফেলবে ফোটনটাকে, আগে এমিটেড ফোটন কি মিন করছে? এগেন এনার্জি গ্যাপটাকে মিন করছে। যে গ্যাপটা ও জাম্প করে এসছে, ওই এনার্জি তো ছেড়ে দিয়েছে, অর্থাৎ এমিশনটা কেমন করে হয়েছে? এই এমিশনটা কেমন করে হয়েছে? এমিশনটা হয়েছে কোয়ান্টাইজড ওয়েতে, মানে যেখানে ছিল যেখানে এসছে সেম অ্যামাউন্টেরই ফোটন এমিট করেছে। তাহলে আগেরটা যদি লিখে থাকি অ্যাবজর্পশন অফ ফোটন বাই ইলেকট্রনস ইন কোয়ান্টাইজড ওয়ে, এটাকে লিখবো মানে যেখানে ছিল সেখান থেকেই ব্যাক করে এসছে। এমিশন
of photons by electrons in quantized way. বল তাহলে ফোটনটাকে যদি ইনস্ট্রুমেন্ট ক্যাপচার করে কেমন লাইন দেখাবে, ব্ল্যাক না কালার? এখন কালার দেখো, কারণ এখন তো ফোটনটাকেই দেখাচ্ছে। ফোটনটার তো কোনো না কোনো একটা ওয়েভলেংথ আছে, ফোটনটার তো কোনো না কোনো ফ্রিকোয়েন্সি আছে, ফোটনটার তো কোনো না কোনো ওয়েভলেংথ আছে, সেই ওয়েভলেংথের কালারটাকেই এখন শো করছে। এটাকেই বলছি আমরা এমিশন স্পেকট্রাম। যে ফোটনটা এমিট হলো ওই ফোটনটাতে কোনো না কোনো কালার ওয়েভলেংথ কিছু না কিছু আছে, তো ওই ফোটনটার যে ফ্রিকোয়েন্সি, ওই ফোটনটার যে ওয়েভলেংথ, সেই ওয়েভলেংথটা যে কালারকে মিন করছে সেই কালারটাই এখন লাইন ফর্মে দেখতে পাচ্ছি। কথা হচ্ছে লাইনটাকে কন্টিনিউয়াস দেখছি না মাঝে মধ্যে দেখছি? কেন গ্যাপ হচ্ছে? কারণ এইখানে এমিট হয়েছিল ফোটন, তারপরে অনেকক্ষণ ধরে অ্যাবজর্পশন এমিশন কিছুই হয়নি। কেন হয়নি? কারণ ইলেকট্রন আর ফোটনের কনভারসেশন চলছিল, ক্রাইটেরিয়া ম্যাচিং হচ্ছে কিনা। ম্যাচিং হয়নি, এখানে রিডিউস করে দিয়েছি ইলেকট্রন ওই ফোটনকে, আবার এইখানে গিয়ে কোনো একটা ফোটনের সঙ্গে ইলেকট্রনের ম্যাচিং হয়েছে, উপরে গেছে নিচে এসছে তো ফোটন এমিট করেছে, কালার দেখিয়েছে, আবার এখানে অনেক কনভারসেশন চলেছে কিন্তু কারোর সাথে ম্যাচিং হয়নি। যখন যখন এই ম্যাচিংটা হচ্ছে, ম্যাচিং মানে কি? কোয়ান্টাইজেশন। যখন যখন কোয়ান্টাইজেশন হচ্ছে তখন তখন ইলেকট্রন অ্যাবজর্ব করছে চারটে ফেনোমেনন। এদিকে তাকাও একবার, দিস ইজ অ্যাবজর্পশন অফ ফোটন। এদিকে তাকাও সকলে, this is absorption of photon, this is excitation, this is de-excitation, this is emission. Clear? মাথায় ঢুকেছে? চল, গুড কোয়েশ্চেন, এটা দিয়ে আসছিলাম পরের কোয়েশ্চেনটাতে। সো বুদ্ধি করে বল, ইলেকট্রন যখন অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো তখন যে ফোটনটা মিসিং হলো, যে এনার্জির ফোটন মিসিং হলো, সেইখানে সেই এনার্জির করেসপন্ডিং জায়গায় ব্ল্যাক লাইন পাবো, হ্যাঁ কি না? ইলেকট্রন যখন ফোটন অ্যাবজর্ব করে এক্সাইটেড হলো তখন যে ফোটনটা মিসিং হলো সেই মিসিং ফোটনের এনার্জিটাই তো করেসপন্ডিং হবে ব্ল্যাক লাইনটা। আবার ইলেকট্রন উপর থেকে নিচে নেমে এলো তখন ওই সেম এনার্জির ফোটন এমিটেড হলো, যার জন্য কালারফুল লাইন পাচ্ছি। তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রামে ব্ল্যাক লাইন যেখানে পাচ্ছি ওইখানে এমিশন স্পেকট্রামে কালারফুল লাইনগুলো পাওয়া উচিত। দেখে নাও, দেখে নিচ্ছি এটা। যেখানে যেখানে এখানে এমিশন হয়েছে ওইখানেই ফোটন মিসিং হয়েছিল। ঠিক মাথায় ঢুকেছে? দেবাত্রী অবধি ক্লিয়ার কিনা বলবে? পুরোপুরি ক্লিয়ার? এখন আমরা দেখবো হাইড্রোজেন অ্যাটমের এমিশন স্পেকট্রাম। সো দিস ইজ হাইড্রোজেন অ্যাটমের অ্যাকচুয়াল এমিশন স্পেকট্রামটা দেখতে লাগে। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের এমিশন স্পেকট্রাম, যেটা কিনা একটা লাইন স্পেকট্রাম। বিভিন্ন রকম নামগুলোতে আসছি। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের একটা কেমন স্পেকট্রাম? লাইন স্পেকট্রাম। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন কটা আছে? 8টা। হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রন কটা আছে? একটা। একটা ইলেকট্রন কটা ফোটনকে অ্যাবজর্ব করবে? যদি অ্যাবজর্ব করে, কোয়ান্টাইজড ওয়েতে যদি অ্যাবজর্ব করে তাহলে একটা ইলেকট্রন কটা ফোটনকে অ্যাবজর্ব করবে? একটাকে অ্যাবজর্ব করে উপরে গেল, উপর থেকে নিচে এলো, কটা ফোটন এমিট হবে? একটা ফোটন এমিট হলে এত লাইন কোথা থেকে আসছে? লাইনে একটাই আসা উচিত। কিরকম করে আছে? ভেরি গুড। সো এর কারণটা কি? হাইড্রোজেন বেসিক্যালি একটা অ্যাটম আছে, ঠিক কথা, কিন্তু আমরা কি একটা অ্যাটম নিয়ে কোনো কারবার করছি না? আমরা মিনিমাম হাইড্রোজেন গ্যাস নিচ্ছি খুব সামান্য অ্যামাউন্ট। যদি মাত্র 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস নিই, হুইচ ইজ 1 মোল, তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস আছে, আর ওই অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রনস আছে। একটা ইলেকট্রনের একটা লাইন দেখানোর কথা, কিন্তু ইলেকট্রন তো একটা নেই। ক্রোর 10 to the power 23 মানে 10 to the power 8 মানে 1 crore, 10 to the power 16 মানে 10 to the power 8 মানে 1 crore, 10 to the শোন আগে, 10 to the power 1 মানে 10 to the power 8 মানে 1 crore, 10 to the power 16 মানে 1 crore, 10 to the power 24 মানে 1 crore।
2 ক্রস 16 ক্রস কোত্থেকে পাচ্ছিস? ডাবল হচ্ছে না, স্কোয়ার হচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্যাস যদি মাত্র কত গ্রাম নিয়েছি, মাত্র 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস যদি নিই 2 গ্রাম, তার মধ্যে হিউজ নাম্বার অফ ইলেকট্রনস আছে। একটা ইলেকট্রন তো একটা ফোটনের লাইন দেখাবে, কিন্তু হিউজ ইলেকট্রনস হিউজ লাইন শো করবে, ইয়েস অর নো? তাই অনেক লাইনসই আমরা দেখতে পাচ্ছি। এখন এই ইনিশিয়াল স্পেকট্রামটা যদি ক্যাটাগরাইজ করা যায়, তাহলে কয়েক 5-6টা সিরিজ দেখতে পাওয়া যায়। মানে স্পেকট্রামের আবার ক্যাটাগরাইজেশন হচ্ছে 5-6টা সিরিজের মাধ্যমে। ওই সিরিজগুলো নিয়ে আমরা এখন একটু ডিসকাশন করব, যে সিরিজগুলো কেমন করে অরিজিনেট করছে। এগুলো সব আমরা দেখে নিয়েছি, চলো সিরিজগুলো কেমন করে অরিজিনেট করছে আমরা দেখব। দেখো এই ডায়াগ্রামটা ভালো করে ফোকাস করার চেষ্টা করো। তো আমরা ধরলাম প্রথমে আমরা অ্যাবজর্পশন পার্টটা বুঝে নিই, তারপর ওটা ইমিশন পার্ট। অ্যাবজর্পশন পার্টটা একবার বুঝে নিই, এটার প্রয়োজনীয়তা নেই মানে কোশ্চেনের রেসপেক্টে, কিন্তু কনসেপ্টের জন্য গুরুত্বপূর্ণ। ধরলাম এটা ফার্স্ট শেল, এটা আঁকার দরকার নেই আলাদা করে। ধরলাম এটা ফার্স্ট শেল, এটা সেকেন্ড শেল, এটা থার্ড শেল। আঁকাতে একটু ভুল আছে, কারণ শেলের গ্যাপগুলো আমি আপাতত ইকুয়াল রাখছি, জায়গা স্পেস নেই বলে এরকম গ্যাপ থাকে না যদিও। এটা ফোর্থ শেল ধরলাম, এটা ফিফথ শেল ধরলাম, এটা সিক্সথ শেল ধরলাম, এটা সেভেন্থ শেল ধরলাম, রাইট? ইলেকট্রন আছে এইখানে, এসেছে বাঞ্চ অফ ফোটন। আর ইলেকট্রন কি একটা অ্যাটমের একটাই আছে না বাঞ্চ অফ ইলেকট্রনস আছে? তো আমি আমাদের 3টি ইলেকট্রন আর ধরলাম, অনেক ফোটন আসছে, 3টে ফোটন ধরে চলছি, অন্তত অনেক বেশি আছে এটা বোঝানোর জন্য, একটা নেই অ্যাটলিস্ট। সো ধরলাম এই ইলেকট্রনটার এই ফোটনটাকে পছন্দ হয়েছে মানে কোয়ান্টাইজেশন হয়েছে, অর্থাৎ এর এনার্জি গ্যাপটা ম্যাচ করেছে। ইলেকট্রন এখন কি মনে মনে ভাবে? ইলেকট্রন কি আগে থাকতেই ঠিক করে রাখে যে সেকেন্ডে যাবে না, থার্ডে যাবে না, ফোর্থে যাবে না, ফিফথে যাবে না? ও দেখে কত এনার্জি পাচ্ছি তার উপর ডিসাইড করে কোথায় যাব। যদি এমন এনার্জি পেয়েছি যেটা কোথাও নিয়ে যেতে পারে না, তখন তাকে রিজেক্ট করে দেবে। তাই ও প্রথমে ওয়েট করে এই ফোটনের এনার্জি কত চেক করলো। বললাম চেক করলো সার্টেন অ্যামাউন্টের এনার্জি, যেটা কিনা ওকে এখান থেকে এইখানে তুলে দিতে পারে। ইলেকট্রন ওই ফোটনকে টপাটপ অ্যাবজর্ব করবে, টপাটপ উপরে যাবে। ধরলাম পরেরটা, সে দেখলো আমার কাছে যে এনার্জি পেয়েছি এইখানে উঠতে পারবো, উঠে যাবে। কেউ যদি দেখে যে এমন কিছু পায়নি, সে রিজেক্ট করে দেবে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? ইনকামিং ফোটন গুলোর এনার্জি দেখে দেখে যে ইলেকট্রনের যে ফোটনকে পছন্দ হচ্ছে তাকে অ্যাবজর্ব করছে র্যান্ডমলি, যে যেখানে পাচ্ছে এক্সাইটেড হচ্ছে, ইয়েস অর নো? পুরো র্যান্ডমলি চলছে, এটা মাঝখানে না, শুধু কোয়ান্টাইজড ওয়েতে। অর্থাৎ ইলেকট্রন আছে ক্রোর্স অফ ইলেকট্রনস, ফোটনসও আসছে ক্রোর্স, পুরো ব্রাঞ্চ আসছে। ইলেকট্রন গুলো 1:1 ওয়েতে যে ফোটনকে পছন্দ যার অ্যাবজর্ব করছে, ওই ফোটনের এক্সিস্টেন্স শেষ হয়ে যাচ্ছে। ইলেকট্রন যাকে অ্যাবজর্ব করেছে অ্যাকর্ডিংলি কোথায় যাবে ডিসাইড করে নিয়ে সেইখানে ক্রোর্স অফ ইলেকট্রন বিভিন্ন শেলে গিয়ে বসে আছে, হ্যাঁ কিনা? এটা অ্যাবজর্পশন পার্ট হয়ে গেছে। এই অবধি আমার ইনস্ট্রুমেন্ট কোনো কাজ করেনি, কেন? এই অ্যাবজর্পশনের সময় অনেক ফোটন পাস অন হয়ে বেরিয়ে গেছে আর রিফ্লেক্টেড হয়ে গেছে, যারা কিনা অ্যাবজর্বড হয়নি। এরকম অনেক ফোটন এখানে প্রেজেন্ট আছে যেখান থেকে কিনা অ্যাবজর্পশন স্পেকট্রাম পেতে পারতাম, যে মিসিং ফোটনগুলোকে ধরতে পারতাম। বাট আমার ইনস্ট্রুমেন্ট এখানে কাজ করছে না, ইনস্ট্রুমেন্টকে সেভাবে ডিজাইন করা হয়নি, ইনস্ট্রুমেন্টকে ডিজাইন করা হচ্ছে এরপরে। তাহলে বল, বেশ কিছু ফিউ ক্রোর্স ইলেকট্রনস 7th শেলে গিয়ে বসে আছে, হ্যাঁ কিনা? ফিউ ক্রোর্স ইলেকট্রন 6th এ গিয়ে বসে আছে, ফিউ ক্রোর্স ইলেকট্রনস 4th এ গিয়ে বসে আছে, ফিউ ক্রোর্স ইলেকট্রনস 3rd এ 2nd এ গিয়ে বসে আছে, ইয়েস অর নো? এবারে ব্যাক করা পালা, এবার তো চলে গেছে অ্যাবজর্পশন, এর দিয়ে ইনস্ট্রুমেন্ট কিন্তু কোনো কাজ করেনি। এবারে ইনস্ট্রুমেন্টও কাজ করা শুরু করছে, কারণ ইলেকট্রন ডিএক্সাইট হচ্ছে। যে যেখানেই থাক, যদি ফার্স্ট শেলে ডিএক্সাইট হয়ে নেমে আসে, তখন যে ফোটনস গুলো এমিট হয়, ওই ফোটন গুলোর একটা অ্যারে কালেকশন যদি সাজিয়ে দেওয়া হয়, লাইম্যান সিরিজ। এখানে একটাই দেখলাম, পরেরটাতে সবগুলো দেখবো। হ্যাঁ হ্যাঁ, শোন ভালো করে। বল, প্রচুর ইলেকট্রন 7 এ গেছে, প্রচুর ইলেকট্রন 6 এ গেছে, প্রচুর ইলেকট্রন 5 এ গেছে, 3 তে গেছে, 4 এ গেছে, 2 তে গেছে। যখন যে যেখানেই যাক, যখন ব্যাক আসছে 1 এ, কোথায় ব্যাক করেছে ইলেকট্রনস গুলো? আচ্ছা, প্রথম কথা এটা ভাবার কোনো কারণ নেই, ইলেকট্রনস যারা কিনা 1 এ ব্যাক করছে তারা 1 থেকেই গেছিল। যে যেখান থেকে বেরোছে সে সেখান থেকে গেছে। একবার যাওয়ার পরে তার অরিজিনাল বাড়ি কোথায় ছিল সেও ভুলে গেছে। যখন ব্যাক করছে, যেখানে পাচ্ছে ব্যাক করছে।
শুধু একটাই শর্তদের মাথায় রাখছে যে যেখানে ব্যাক করছি আর যেখান থেকে ব্যাক করছি এদের ইকুয়াল অ্যামাউন্টের ফোটনকে আমাকে এমিট করে দিতে হবে। জরুরি নয় যেখান থেকে অরিজিনেট করে গেছিল সেখানেই ব্যাক করছে। ঠিক আছে, ক্লিয়ার? তো সিচুয়েশন হচ্ছে তাহলে কোর্স অফ ইলেকট্রনস বিভিন্ন উপরে আপার শেলে গিয়ে বসে আছে, এক্সাইটেড শেলে গিয়ে বসে আছে। এবারে বিভিন্ন জায়গা থেকে ওয়ানে যারা ব্যাক করলো প্রত্যেকটা ডি এক্সাইটেশনের করেসপন্ডিং একটা করে ফোটন এমিটেড হবে, হ্যাঁ কি না? ওই ফোটন গুলোকে যদি ওয়েভলেংথ বা ফ্রিকোয়েন্সির অর্ডারে সাজিয়ে নিয়ে একটা অ্যারে বানাই, ওই অ্যারেটার নাম কি? লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজে আপার শেল কোনটা? ইনিশিয়ালস। লোয়ার শেল কোনটা? 1। ক্লিয়ার? এই পুরো জিনিসটাকে আমরা এখানে শুধু লাইম্যানটা দেখলাম, বাকিটা পুরোটা এখানে দেখে নিচ্ছি। সো দিস ইজ লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের যেখানেই যাক না কেন ব্যাক কোথায় করেছে? লাইম্যান সিরিজের জন্য আমরা বলতে পারি N1। আচ্ছা, এখানে বলে নেই N2 মানে হচ্ছে আপার, N2 মানে হচ্ছে এক্সাইটেড স্টেট, N2 মানে কি? আর N1 মানে কি? যেটা কিনা নিচের। টোটালটা এই ডি এক্সাইটেশন এবং এই এমিশন নিয়ে আমরা কথা বলছি এই মোমেন্টে, রাইট? আমরা কিন্তু এখন অ্যাবজর্পশন নিয়ে কথা বলছি না, এটা লেখার দরকার নেই, অযথা ছবি আঁকার দরকার নেই, কোনটা লিখবি সেটা বলে দিচ্ছি। আমরা কিন্তু বলে এই ডি এক্সাইটেশন হওয়ার আগে এক্সাইটেশন হয়েছে কিনা, এক্সাইটেশন হওয়ার জন্য ফোটন অ্যাবজর্ব হয়েছে কিনা, সেই পোর্শনে নিয়ে আমরা ডিল করছি এই মোমেন্টে। ক্লিয়ার এটা? তাহলে আমরা কোন স্পেকট্রাম নিয়ে ডিল করছি? এমিশন স্পেকট্রাম। এবারে আপার থেকে লোয়ারে ব্যাক করছে, লাইম্যানের জন্য লোয়ার হবে অলওয়েজ 1 আর আপার হবে এইটা লিখবি শুধু লাইম্যানের জন্য। লাইম্যান সিরিজ লোয়ার হবে হচ্ছে 1, আপার হবে হচ্ছে 2 থেকে হতে পারে, 3 থেকে হতে পারে, 4 থেকে হতে পারে এন্ড সো অন। ইউজুয়ালি অতদূর ওঠেই না, টেকনিক্যালি হতেই পারে। তো লাইম্যান সিরিজের জন্য লোয়ার শেল কত আর আপার শেল? ওর আপার ইনিশিয়াল। একই রকম ভাবে যদি সেকেন্ড শেলে ব্যাক করে, N1 হচ্ছে 2 আর N2 হচ্ছে তার হায়ার কোন শেল 3, 4, 5, 6, তখন যে ফোটনস গুলো এমিট হয়ে যায় সেই ফোটনস এর অ্যারেকে বলা হয় বামার সিরিজ, নট বালমার, ইটস বামার। এলটা সাইলেন্ট, BALMER, বামার। যদি 8 বা হায়ার ওই অরবিটস রিচই করতে না পারে তাহলে তবেই হবে। হায়ার অরবিট অবশ্যই রিচ করতে পারে, কিন্তু সেটা তার জন্য এই ফোটন জরুরি নয়, তার জন্য আলাদা করে হিট দিতে হয় আমাদের। আমার আলাদা করে এক্সট্রা এনার্জি লাগবে না। সানলাইট থেকে যে এনার্জি আসছে সেই এনার্জিতে ইলেকট্রন বেরিয়ে যাবে না, বড় জোর একটু একটু এক্সাইটেড নাচাগানা করবে। তারপর আরো তুই এক্সট্রা হিট দে, এক্সট্রা ইলেকট্রিসিটি দে, এক্সট্রা স্পার্ক দে, তখনও বেরোবে। একদম বেরিয়ে মানে ফর এক্সাম্পল বাড়িতে তোকে একটু মারধর করেছে, তুই পড়া করিসনি বলে, তো বাড়িতে তোকে একটু মারধর করেছে, পড়া করিসনি বলে তুই এই ঘর ওই ঘর সেই ঘর করে বেড়াবি, তুই কি এখন ঘর থেকে বেরিয়ে চলে যাবি? কিন্তু বাড়িতে ধর একদম মানে একদম যাচ্ছে তাই বলে ইনসাল্ট করেছে, ওই যে আর মুখই দেখানোর দরকার নেই, তখন ঠিক আছে মুখ দেখাবো না, চললাম, তখন তুই বাড়ি থেকে একদম বেরিয়ে যাবি। কিন্তু একটু একটু বকাঝকা করেছে, একটু একটু মারধর করেছে, তুই কি করবি? এই ঘর থেকে ওই ঘরে যাবি, এই ঘর থেকে ওই ঘরে যাবি, পালিয়ে বেড়াবি, এই করবি, উইদিন দ্য অ্যাটমি করবি। যখন বিশাল লেভেলের একটা মানে ইনসাল্ট এসছে, মানে ফুটন এসছে আর কি, তখন তুই অনেক হয়েছে, আমিও চললাম বাড়ি থেকে, রাইট? সিমিলার সিচুয়েশন। তাহলে বামার সিরিজে কোথায় নামে? সেকেন্ড শেলে। কোত্থেকে নামে? এনি আপার শেল। প্যাশন সিরিজ কোথায় নামবে? থার্ড এ। কোত্থেকে নামবে? এনি আপার শেল 4, 5, 6। ব্র্যাকেট সিরিজ কোথায় নামবে? ওপর থেকে যেখানে যাক না কেন নামবে 4 এ। ফান্ড সিরিজ, ফান্ড FUND, আগে একটা পি আছে, সাইলেন্ট পিটা, পি ফান্ড বলে, মানে ফান্ড সিরিজ কোথায় নামবে? 5 এ। কোত্থেকে নামবে? 6, 7 এনি আপার। একটা সিরিজ আছে দেখায়নি এখানে, সেটা হচ্ছে হামফ্রে সিরিজ। হামফ্রে সিরিজ হচ্ছে 6th এ নামবে। কোত্থেকে নামবে? এনি আপার সিরিজ থেকে নামবে। বল ক্লিয়ার কিনা? সিরিজ গুলোর পয়েন্টটা ক্লিয়ার কোত্থেকে নামছে? এখানে কতগুলো কেস স্টাডি আছে, কেস স্টাডিতে যাওয়ার আগে একবার জাস্ট একটা নোট লিখে নে, নোট দিয়ে একটা ইনফরমেশন লিখে নে, বুদ্ধি করে বল 1 এ ব্যাক করার টেন্ডেন্সি বেশি না 6 এ ব্যাক করার টেন্ডেন্সি বেশি? কারণ 6 এ ব্যাক করতে গেলে তাকে মিনিমাম কত দিয়ে এক্সাইটেড হতে হবে?
সিক্সে ব্যাক করতে গেলে তাকে এক্সাইটেড কত দূর হতে হবে? মিনিমাম তাকে 7 অব্দি যেতে হবে। ওটার টেন্ডেন্সি বেশি না কম? অবভিয়াসলি কম। কিন্তু 1 এ ব্যাক করতে গেলে মিনিমাম কোথায় যেতে হবে? 2 তে গেলেই তো 1 এ ব্যাক করতে পারে, তাহলে এর টেন্ডেন্সি বেশি না কম? তাহলে লাইম্যান সিরিজ আর হামফ্রে সিরিজ কে ব্রাইট? তাহলে লাইম্যান সিরিজে অনেক ফোটন পাওয়া যাবে। অনেক ফোটন মানে ব্রাইটনেস বাড়বে, ইন্টেন্সিটি বেশি হবে, রাইট? নোট দিয়ে লিখে রাখো যে লাইম্যান সিরিজ, লাইন্স অফ লাইম্যান সিরিজ ইজ ব্রাইটেস্ট, লাইন্স অফ Lyman series is brightest. The lines of Lyman series are brightest. Lines of Lyman series are brightest. As the probability of de-excitation to n equal to 1, as the probability of de-excitation to n equal to 1 is highest. বল, ক্লিয়ার হয়েছে? নোট দিয়ে কি লিখেছো? কোন লাইনটা ব্রাইটেস্ট হবে তাহলে? লাইম্যান, কারণ লাইম্যান সিরিজে 1 এ ব্যাক করছে, যেটা প্রবাবিলিটি ম্যাক্সিমাম। আচ্ছা এবার, তাই তো ব্রাইটেস্ট অনেক বেশি ফোটন এমিট হচ্ছে। আচ্ছা লাইম্যান সিরিজের মধ্যে কোন লাইনটা ব্রাইটেস্ট? 2 to 1 এই লাইনটা সবথেকে ব্রাইটেস্ট, কারণ লাইম্যান সিরিজে 7 to 1 লাইনটা কি ব্রাইটেস্ট? লাইম্যান সিরিজে 7 to 1 ব্যাক করতে গেলে 7 অবধি এক্সাইটেড হতে হবে। 2 to 1 অবভিয়াসলি বেশি ব্রাইট হবে লাইম্যান সিরিজের মধ্যে। নোট নাম্বার 2 তে লেখো যে ফার্স্ট লাইন অফ দ্য লাইম্যান সিরিজ, ব্র্যাকেট লিখে দেবে n2 equal to 2 আর n1 equal to 1, এই লাইনটা। The first line of the Lyman series, the first line of the Lyman series যেখানে ব্র্যাকেটে লিখে দেবে হচ্ছে 2 to 1, n2 2 n1 1 is further brightest as the probability of de-excitation from 2 to 1 is highest, as the probability of de-excitation from 2 to 1 is highest. লাইম্যান আর হামফ্রের মধ্যে লাইম্যানটা ব্রাইটেস্ট, আবার লাইম্যানের বিভিন্ন সিরিজের মধ্যে ফার্স্ট লাইনটা ব্রাইটেস্ট। as the probability of de-excitation from 2 to 1 is highest. এবারে বুদ্ধি করে বলো যে কোনো সিরিজেরই ফার্স্ট লাইনটাই ব্রাইটেস্ট, হ্যাঁ কি না? ওই সিরিজের মধ্যে, কারণ বামারে 3 to 2 টাই হাইয়েস্ট হবে, তাই না? ফার্স্ট লাইনটাই সবথেকে বেশি ব্রাইটেস্ট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, বামারটা একটু লাইম্যানের থেকে হয়তো একটু ডাল হবে, কারণ একটু প্রবাবিলিটি কম, কিন্তু বামার গুলোর মধ্যে তো ফার্স্ট লাইনটাই ব্রাইটেস্ট হবে না, কারণ 3 to 2 এটারই প্রবাবিলিটি বেশি হবে দেন 4 to 2, কারণ 4 to 2 হতে গেলে আগে 4 এ যেতে হবে, 3 তে তো বেশিরভাগ লোকজন গিয়ে বসে থাকবে, তো 3 to 2 টাই ডি-এক্সাইটেশনটাই ফাস্ট ফরওয়ার্ড হবে, ওটাই ব্রাইটেস্ট হবে। তাই যে কোনো সিরিজের ফার্স্ট লাইনটাই কিন্তু ব্রাইটেস্ট হচ্ছে, বলো যে কোনো সিরিজেরই ফার্স্ট লাইনটাই ব্রাইটেস্ট। মানে হামফ্রে এমনিতে খুবই উইক সিরিজ, স্টিল তার ফার্স্ট লাইনটা ব্রাইটেস্ট। দুটো লাইনের মধ্যে ফার্স্ট লাইনটা একটু হাইলাইটেড হবে, অন্যটা একটু বেশি ফেন্ট হবে। এটা এমনি ফেন্ট সিরিজ, স্টিল এদের মধ্যে যদি কম্পেয়ার করে ফার্স্ট লাইনটাই সবসময় ব্রাইটেস্ট হচ্ছে, রাইট? এই পুরো সিচুয়েশনটাকে এবার যে ফোটন গুলো বলে ফোটন এমিট হয়েছে কিনা, ফোটন এমিট হয়েছে তো ওই ফোটনের ওয়েভলেংথ জানতে চাই, ওই ফোটনের ফ্রিকোয়েন্সি জানতে চাই, ওই ফোটনের এনার্জি জানতে চাই। এটি কিন্তু রিডবার্গ ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন। ওই ফোটনের সব জানতে চাই। সো রিডবার্গ ইকুয়েশন বলে
wave number is equal to Rydberg constant into atomic number square z square into 1 by n1 square minus 1 by n2 square সেন্টিমিটার ইনভার্স। যেখানে z হচ্ছে অ্যাটমিক নাম্বার আর r হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 109677 সেন্টিমিটার ইনভার্স। তবে এই ভ্যালুটা বই টু বই ভ্যারি করে। হ্যাঁ রিডবার্গ ইকুয়েশন n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এটা কি ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার ইকুয়াল টু রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু z স্কয়ার ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার সেন্টিমিটার ইনভার্স, যেখানে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে কুইকলি বল লাইম্যানে, আচ্ছা কেস স্টাডিতে যাই। ইকুয়েশন ক্লিয়ার? এইটা বোঝাচ্ছে, আচ্ছা কি বোঝাচ্ছে বলে দিই। এটা কি বের করেছে? এমিটেড ফোটনের ওয়েভ নাম্বার, এমিটেড ফোটনের, ওকে এমিটেড ফোটনের ওয়েভ নাম্বার পেলে এমিটেড ফোটনের ওয়েভ লেন্থ কত হবে? ঠিক, এমিটেড ফোটনের ওয়েভ লেন্থ পেয়ে গেছি, তাহলে এমিটেড ফোটনের ফ্রিকোয়েন্সি কত হবে? সরি c ইকুয়াল টু নিউ ল্যাম্ডা না, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? c বাই ল্যাম্ডা। আর ফ্রিকোয়েন্সি যদি পেয়ে যাই তাহলে ইমিডিয়েট ফোটনের এনার্জি কত হবে? তাহলে ইমিডিয়েট ফোটনের এনার্জি যদি জানতে পেরে যাই, বুদ্ধি করে বল ইমিডিয়েট ফোটনের এনার্জিটাই গ্যাপটাকে মিন করে, হ্যাঁ কি না? তো ইমিডিয়েট ফোটনটাই হচ্ছে তোমার পকেটে পাওয়া বাসের টিকিট, যেটা থেকে বুঝতে পারছি তুমি কোথায় গেছিলে আর কোথায় এসছো। তার জন্য তোমার সঙ্গে বাসে করে ট্রাভেল করতে হচ্ছে, তো টিকিটটা চেক করে মা বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আজকে এখানে যাওয়া হয়েছিল। ক্লিয়ার? সো এইটা হচ্ছে ইমিডিয়েট ফোটনের এনার্জি, যে এনার্জিটা হচ্ছে এনার্জি গ্যাপ, শেলগুলোর এনার্জি গ্যাপের সঙ্গে, শেলগুলোর এনার্জি গ্যাপের সঙ্গে ইকুয়াল, যেখানে n1 টা হচ্ছে লোয়ার এনার্জি লেভেলটা, n2 টা হচ্ছে হায়ার এনার্জি লেভেলটা, লিখে রাখতে পারো। এন্ড দিস ইজ কোয়ান্টাইজড। এটা হচ্ছে ফোটনটার, এগুলো সবই এমিটেড ফোটনের হিস্ট্রি জিওগ্রাফি পেলাম আমরা, এমিটেড ফোটনের ঠিকুজি গোষ্ঠী পাওয়া গেল। সো ইমিডিয়েট ফোটনের ওয়েভ নাম্বার যদি বেরোয় রিডবার্গ ইকুয়েশন থেকে, ওয়েভ নাম্বার বেরোলে ল্যাম্ডা বেরোবে, ল্যাম্ডা বেরোলে ফ্রিকোয়েন্সি বেরোবে, ফ্রিকোয়েন্সি বেরোলে এনার্জি বেরোবে, আর ওই এনার্জিটাই হচ্ছে এনার্জি গ্যাপ বিটুইন দ্য শেলস। ক্লিয়ার? কেস করা যাক, চলো। ফার্স্ট লাইন মানে কি বোঝা গেছে তো? চল কেস 1 লাইম্যান সিরিজ। ফার্স্ট লাইন নিউবার কত? হাইড্রোজেন অ্যাটম, সবই এখন আপাতত আমরা হাইড্রোজেন অ্যাটম ধরেই চলছি। হিলিয়াম নিয়ন হলে জেডটা ভ্যারি করবে, Z1 ধরেই চলছি। নিউবার কত? তাহলে হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট ইনটু লাইম্যান মানে হচ্ছে 1 বাই 1 স্কয়ার, ফার্স্ট লাইন মানে হচ্ছে নেক্সট থেকেই 1 বাই 2 স্কয়ার ইউনিট সেন্টিমিটার ইনভার্স। ফার্স্ট লাইন মানে হচ্ছে 2 থেকে 1 এ ব্যাক করেছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন লাইম্যানের। 2 to 1 ব্যাক করেছে, যা ক্যালকুলেশনে ঢুকছি না এখন, পরপর আগে কেসগুলো দেখে নি। এবার যদি নিউবার পেয়ে যাই, এখান থেকে এনার্জি ওয়েভলেংথ যা চাইবে সব পেতে পারবো, হ্যাঁ কি না? পরেতে যাচ্ছি, এইচ আলফা লাইন। আচ্ছা এইচ আলফা লাইন মানে কোন লাইন বুঝতে হবে। এইচ আলফা লাইন কথাটার মানে হচ্ছে বামার সিরিজের ফার্স্ট লাইন, n equals to 2 বামার সিরিজের ফার্স্ট লাইন। কথা হচ্ছে এরকম কেন নাম, তার কারণটা হচ্ছে প্রথম যে সিরিজটা ডিসকভার হয়েছিল সেটা বামার সিরিজ ছিল। কারণ হচ্ছে এই লাইম্যান সিরিজের যে ফোটন গুলো না, এই ফোটন গুলো সবই আল্ট্রাভায়োলেট রেঞ্জে পড়ে, দেখাই যায় না, এগুলো শুধু ইনস্ট্রুমেন্ট ডিটেক্ট করতে পারে। কিন্তু বামার সিরিজের লাইনগুলো ভিজিবল রেঞ্জে পড়ে, ইনস্ট্রুমেন্টে খালি চোখে দেখতে পাওয়া যায়। আল্ট্রাভায়োলেট আগে আছে এক্স-রে, কিন্তু সানলাইট থেকে এক্স-রে আসছে, দেখ সানলাইট থেকে এক্স-রে আসছে, তাহলে এক্স-রে যদি না আসে ইলেকট্রন কেমন করে সেই লেভেলে উঠবে যে এমিট করলে এক্স-রে বেরোবে। এক্স-রে বার করতে গেলে সেই লেভেল অফ ইলেকট্রনকে তুলতে হবে, আর সেই লেভেল অফ ইলেকট্রনকে তুলতে গেলে এক্স-রে কেই আসতে হবে না, এক্স-রে আসবে তবে ইলেকট্রন সেই লেভেল অব উঠবে, তবে বেরোলে তবে এক্স-রে মিট হবে, সেটা তো হচ্ছে না। সানলাইট থেকে তো আসছে না এক্স-রে, তো সানলাইট কোথায় হচ্ছে এগুলো মেনলি, তো সানলাইট থেকে ইউভি আসছে, তো ম্যাক্সিমাম ইউভি রেঞ্জেরই ফোটন আবার এমিট হচ্ছে, দেখতে পাওয়া যায়নি, তাই প্রথম ডিসকভার এটা হয়নি, প্রথম ডিসকভার হয়েছিল এই সিরিজটা, বামার সিরিজটা। তাই হাইড্রোজেন এটমের জন্য প্রথম ডিসকভার হয়েছিল বলে ওটার নামে এইচ আলফা এইচ বিটা সব বলে দেওয়া হয়েছিল। এইচ আলফা সিরিজ মানে কোন লাইন? বামার সিরিজ। তাহলে বের কর,
নিউবার হচ্ছে আর, হাইড্রোজেন অ্যাটম ধরে চলছি 1/2 স্কয়ার মাইনাস 1/3 স্কয়ার, হ্যাঁ কি না? নেক্সট যেটা আছে সেইখান থেকে ব্যাক করলো, ওটাই হচ্ছে ফার্স্ট লাইন। নেক্সট কোনটা? বামারের জন্য কোথায় ব্যাক করবে? 2 তে। তাহলে নেক্সট কোনটা? 3, তাহলে 3 to 2, এটাই হচ্ছে বামারের ফার্স্ট লাইন এইচ আলফা। ক্লিয়ার? বুদ্ধি করে বল তাহলে এইচ বিটা কোনটা হবে? বামারের সেকেন্ড লাইন 4 to 2। বামারের সেকেন্ড লাইন হবে এইচ বিটা 4 to 2। ক্লিয়ার কিনা বলবি? এগুলো সবই হাইড্রোজেনের জন্য। যদি হিলিয়াম প্লাস আয়ন হয় তাহলে ইকুয়েশনে জেড স্কয়ার এটা বসেছে, ওটা হিলিয়ামের জন্য 2 স্কয়ার হবে, লিথিয়ামের জন্য 3 স্কয়ার হতে থাকবে। কারণ রিডবার্গ ইকুয়েশন এটা কি আছে? এই যে জেড স্কয়ার আছে না, হাইড্রোজেনের জন্য জেডটাকে কত ধরে চলছি? হাইড্রোজেন মানে জেডটাকে 1 ধরে চলছে। এবার হিলিয়াম প্লাস আয়নের জন্য যদি এসব করতে হয় তাহলে এটা 2 হবে। সবই হাইড্রোজেন, বোর্ডটা পুরো হাইড্রোজেন লিমিটেড। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য লিখে দিয়েছি। জাস্ট তো আমরা তো এখানে শুধু ক্যালকুলেশন করছি না, জাস্ট ফরম্যাটটা দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ক্যালকুলেশন বাড়িতে করে রাখবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যালকুলেশন বাড়িতে করে রাখবে। এখানে আর এর ভ্যালু বসাতে হবে, এই পুরোটা ক্যালকুলেট করে বের করে রাখতে হবে। ফাইনাল আনসার তো সেইভাবে দিতে হবে না, আমরা জাস্ট এমনি দেখলাম। বলো রিডবার্গ ইকুয়েশন, স্পেকট্রাম, হাইড্রোজেন স্পেকট্রামের এক্সপ্লেনেশন সবটা ক্লিয়ার কিনা? হাইড্রোজেন এমিশন স্পেকট্রাম এবং সেটা কেমন করে ক্যালকুলেট করতে হবে রিডবার্গ ইকুয়েশন থেকে পুরোটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? কোশ্চেনে একটা প্যাটার্ন লিখে রাখো, বাড়িতে ট্রাই করবে এটা। একটা কোশ্চেনের প্যাটার্ন লিখে রাখো, বলবে কম্পেয়ার, ওই এনার্জি কম্পেয়ারের মতন, কম্পেয়ার দা ওয়েভলেংথ বলেছে কিন্তু ওয়েভ নাম্বার বলেনি, মানে নিউবার বের করে আবার ল্যামডাতে যেতে হবে। কম্পেয়ার এবং চেষ্টা করবে কাটাকাটি করাতে, অর্থাৎ কমন ফমন নিতে, গুণের পর গুণ করে টাইম ওয়েস্ট করবে না। কম্পেয়ার দ্য ওয়েভলেংথ অফ first line of Lyman and Balmer series in hydrogen atom। হিম দিয়ে রাখছি, এটুকু লিখে রাখো, বাড়িতে আশা করছি পারবে। লাইম্যানের জন্য তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে 2 to 1 ট্রানজিশনটা নিউবার কত, এটাকে নিউবার 1 বললাম। আর বামারের জন্য বের করতে হবে 3 to 2 ট্রানজিশনটার জন্য নিউবার কত, নিউবার 2 ধরলাম। প্রত্যেকটা নিউবার থেকে তাদের করেসপন্ডিং ল্যামডাতে আসতে হবে। এন্ড এই কম্পারিজনটা চাই, ঠিক ক্লিয়ার চাই কি? মাথা ঢুকেছে? রেশিও বের করতে হবে। লাইম্যানের জন্য দেখতে হবে ফার্স্ট লাইন মানে 2 to 1 ট্রানজিশনটার ওয়েভ নাম্বার কত রিডবার্গ থেকে বেরোবে, ওয়েভ নাম্বার বেরোবে, রেসিপ্রোকাল করলে ল্যামডা 1 বেরোবে। বামারের জন্য 3 to 2 ফার্স্ট লাইনে তোমার ইয়ে বেরোবে, ওয়েভ নাম্বার বেরোবে, ওখান থেকে ল্যামডা বেরোবে। কম্পেয়ার চাই যে কোন ওয়েভলেংথটা বড়, কোন ওয়েভলেংথটা ছোট। যদি এটা বের করতে পারো তাহলে এমসিকিউ তে প্রশ্ন কেমন করে দেবে বলে দিয়েছি সেটাও। এমসিকিউ তে বলে দেবে ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে দাও, দিয়ে তিনটে লাইন দিয়ে দেবে। তাহলে তখন বল ল্যামডা 1 বেরোলো, এরকম করে ল্যামডা 2 বেরোলো, ল্যামডা 3 বেরোলো, 3-4টে বেরোলো, ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলবে। মাথা ঠিক আছে? এবারে বুদ্ধি করে আমাকে বল, এইখানে বল, বুদ্ধি লাগিয়ে বলবি, এই যে নিউবার বের করব, এই নিউবার বের করার সময় আর দিয়ে মাল্টিপ্লাই করব কি করব না? আর দিয়ে অ্যাকচুয়াল মাল্টিপ্লাই করব না, আরেক টার্মে রেখে দেবো, কারণ আরেক টার্মে রাখবো কাটবে তো। তোমার জন্য বললাম, সব গুণ করে যাচ্ছে এরকম করে দিও না, আর কাটবে এখানে লাস্টে। নিউবারটা আরেক টার্মে রেখে দেবে, নিউবারটাকে আরেক টার্মে রেখে দেবে, আরেক টার্মে ল্যামডা 1 ল্যামডা 2 বের করবে, যাতে আর এখানে কেটে যাবে। ঠিক আছে? মাথা ঠিক আছে? কোশ্চেনের প্যাটার্ন চলে আসছে একদম লাস্ট পার্টে, যেখানে আজকে বোর শেষ হবে। বা একদিনে বোর হয়ে গেল, খুব ভালো খুব ভালো, বোর শেষ। লিমিটেশন বোর শেষ। তো নাম্বার 1 লিমিটেশন হচ্ছে বোর্ডস কি মাল্টি ইলেকট্রনের জন্য অ্যাপ্লিকেবল? হ্যাঁ, এইচ অ্যাটম, He প্লাস আয়ন, লিথিয়াম 2 প্লাস আয়ন, এইসব মোনো ইলেকট্রনিক সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল, মাল্টি হলে বোর ফেল খেয়েছে। নাম্বার 2 হচ্ছে জিম্যান এন্ড স্টার্ক এফেক্ট। জিম্যানটা বোঝাচ্ছি, স্টার্কটাও সিমিলার।
জিম্যান মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্স আছে এখন। এই পুরো যে হাইড্রোজেন স্পেকট্রাম এটা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে করা হচ্ছে। জিম্যানটা বলছি, জিম্যান এন্ড স্টারকের হেডিং দিয়ে জিম্যানটা লেখো। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই টোটাল হাইড্রোজেন অ্যাটমের এমিশন স্পেকট্রামকে চেক করা হচ্ছে। বুদ্ধি করে বল, এখনো পর্যন্ত যে জানতে পেরেছি এই N2 থেকে N1 এ যদি একটা ইলেকট্রন ফেরত আসে তাহলে কটা লাইন এমিট হওয়ার কথা, কটা ফোটন এমিট হওয়ার কথা, আর একটা ফোটন কটা লাইন দেখানোর কথা। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে দেখা যাচ্ছে ওই একটা লাইন থেকে আরো 3-4টা লাইন তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে মনে হচ্ছে ওই একটা লাইন যেন একটা লাইন নিয়ে তৈরি না, যেন 3-4টে খুব ক্লোজ লাইন নিয়ে যেন ওই একটা লাইন তৈরি। This is called splitting of spectral line. স্টার্ক এফেক্ট হচ্ছে সেম জিনিস ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সেও মনে হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন, এর ব্যাক ক্যালকুলেশনের মানেটা কি বোঝার চেষ্টা করছি। কি হয়েছে জিনিসটা ক্লিয়ার? জিম্যানটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর স্টারটা হচ্ছে এই দুটোর প্রেজেন্সের সেম অবজারভেশন, তাই দুজন আলাদা সায়েন্টিস্ট বের করেছিলেন, তাই এটার নাম। ব্যাক ক্যালকুলেশনে আসছি। এখনো পর্যন্ত যা জেনেছি, শেল থেকে শেলে ইলেকট্রন জাম্প করে, ফোটন অ্যাবজর্ব করে, শেল থেকে শেলে ফোটন আবার জাম্প ব্যাক করে, তখন ফোটন বেরোয়। প্ল্যাঙ্ক বলেছে এটা 1:1 রেশিওতে হয়। তার মানেটা দাঁড়াচ্ছে একটা ইলেকট্রন একটা ফোটনকে অ্যাবজর্ব করতে পারে, উপরে যেতে পারে, উপর থেকে নিচে এলেও একটাই ফোটন এমিট করবে। একটা ফোটন সবসময় একটাই লাইনকে মিন করার কথা, যদিও আমরা মাল্টিপল লাইন পেয়েছি কারণ মাল্টিপল ইলেকট্রনস আমাদের প্রেজেন্স ছিল, কিন্তু এখন নতুন যেটা দাঁড়ালো ওই মাল্টিপল লাইনসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন ফার্দার লাইন তৈরি করছে। মাল্টিপল লাইনসের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন ফার্দার লাইনস তৈরি করে যাচ্ছে ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইলেকট্রিক ফিল্ড। ব্যাক ক্যালকুলেশনে আসছি। ফার্দার লাইন তৈরি করে মানে অনেক অনেক ফোটন বেরোচ্ছে, হ্যাঁ কি না? অনেক অনেক ফোটন ইনস্ট্রুমেন্ট থেকে ক্যাপচার করে লাইন দেখিয়ে দিচ্ছে। অনেক অনেক ফোটন যদি বেরোয়, আরে কেনটা বলছি শোন, অনেক অনেক লাইন বেরোচ্ছে মানে অনেক অনেক ফোটন বেরোচ্ছে, অনেক অনেক লাইন পাচ্ছি মানে অনেক অনেক ফোটন বেরোচ্ছে, কিন্তু ট্রানজিশন হয়েছে একটাই, হ্যাঁ কি না? ট্রানজিশন কটা হয়েছে? একটা ট্রানজিশনে অনেক অনেক ফোটন বেরিয়েছে, এটাই হয়েছে। আরেকটু বুদ্ধি করে ভাবলে কি বলা যায়, একটা ট্রানজিশনে তো একটাই ফোটন বেরোনোর কথা, কিন্তু দেখতে পাচ্ছি অনেক অনেক ফোটন বেরিয়েছে। যেখানে ভাবছি অনেক একটাই ট্রানজিশন, স্প্লিট করে যাচ্ছে। ফোটন স্প্লিট করে যাচ্ছে। কি ফোটন তো ফ্র্যাকশন হতে পারে না, কোয়ান্টাম বলে গেছে, প্ল্যাঙ্ক বলে গেছে। অলমোস্ট একই টাইমে নামছে। আবার বলছি কি হচ্ছে, একটাই ডি এক্সাইটেশন হচ্ছে, তার জন্য অনেক ফোটন কি করে বেরোতে পারে। তার জন্য তো ওই প্রত্যেকটা নামার জন্য তো একটা একটা করে লাইন হওয়ার কথা, কিন্তু তা তো হচ্ছে না, একটাই লাইন অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যেটাকে আমরা একটা লেভেল বলে ভাবছি ওই লেভেলটা একটা নয়, এখানে মাল্টি লেভেল প্রেজেন্ট আছে, যেটা বোর বলেনি। মানে ব্যাপারটা হচ্ছে হায়ার লেভেল বলতে বোর বলে গেছে N2, হ্যাঁ কি না? বাট হায়ার লেভেলের মধ্যে লেভেল ঢুকে আছে। লোয়ার লেভেল বলতে বোর বলে গেছে শেল N1, হ্যাঁ কি না? তার মধ্যে লেভেল ঢুকে আছে। এবারে ক্লিয়ারলি দেখতে পাবি হায়ার লেভেলে গেছে মানে N2 তে গেছে, কিন্তু N2 কোনটাতে গেছে? N1 এ ভিড়ছে, N1 এর কোনটাতে বেরছে? এবার দেখ, এই টাকা এদিকে বল মাল্টিপল লাইন্স পাওয়া যাবে কিনা। এবারে ফিরছে N2 থেকে, ফিরছে N1 এ, কিন্তু অ্যাকচুয়ালি তার মানে এই লেভেলগুলো ম্যাগনেটিক ফিল্ডের অ্যাবসেন্সে একটাই লাইন হিসেবে বিহেভ করে, একটাই লেভেল হিসেবে বিহেভ করে, হ্যাঁ কি না? আর ম্যাগনেটিক ফিল্ড হলে এই একটা লাইন আবার তিনটা লাইনে ভাগ হয়, মানে সাবশেলগুলোর এক্সিস্টেন্স পাওয়া যায় ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সেই। অরবিটটা স্প্লিট দিয়েই তৈরি। মানে ব্যাপারটা হচ্ছে দেখা এদিকে ব্যাপারটা, যতক্ষণ এরকম দেবী দুর্গা দাঁড়িয়ে আছেন সামনাসামনি ফেস টু ফেস, দেখে মনে হচ্ছে একটাই মানুষ। যখন হাতগুলো বার করছে তখন বোঝা যাচ্ছে না 10টা লোক আছে। দেবী দুর্গা নর্মাল দাঁড়িয়ে গল্প করছে শিব ঠাকুরের সঙ্গে, ঠিক আছে? তখন কি মনে হচ্ছে একটাই মানুষ গল্প করছে, কারণ দুটো দুটো হাত আছে।
যখন যে দুর্গা রূপ নিয়ে নিচ্ছে, মানে পার্বতী আর কি যদি বলি, যখন যে দুর্গা রূপ নিয়ে নিচ্ছে তখন বোঝাচ্ছে এটা যে একটা মানুষ নয়, তখন হাত ধরেছে না। এর ওষুধটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, যার প্রেজেন্সে একজন 10 জনে স্প্লিট হচ্ছে। বল না, এইটা একটা ফোটন, এইটা একটা ফোটন, এটা একটা ফোটন, সবই তো আলাদা হয়ে যাচ্ছে। একদম তাই তো হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড না থাকা মানে কি ভালো করে বুঝবি, এই যে একটা লেভেল বলছি না, এটা একটা নয়, এটা অ্যাকচুয়ালি একটা, দুটো, তিনটে, কিন্তু তারা একই এনার্জি লেভেলে আছে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই একটা, দুটো, তিনটে আলাদা হয়ে গেছে। বিয়ে হওয়ার আগে পর্যন্ত দুজন বন্ধু দারুণ বন্ধুত্ব ছিল তিনজনের, বিয়ে হওয়ার পরে বউরা এসে গেছে, গার্লফ্রেন্ড এসে গেছে, আলাদা হয়ে গেছে। এখানে যে ফোটনটা রয়েছে নিচে নামছে, হ্যাঁ হুম। একটা লাইন হচ্ছে, এখানে তিনটে হয়েছে, হ্যাঁ, তার মানে এটা কি? তার মানে তো একটা লাইন কটা লাইন স্প্লিট হলো? না না, অবশ্যই না, ফোটন তো ফ্র্যাকশন হতেই পারে না। হতে পারে না, তাই বলতে পারি না। কতগুলো একটা লাইন কতগুলোতে স্প্লিট হওয়ার চান্স আছে সেটাও দেখে নে। বল, এইখানে ফেরত হলো তিনটে অপশন, হ্যাঁ কিনা? সিমিলারলি পরেরটাতে ফেরত আসবে, পরেরটাতে ফেরত আসবে তিনটে অপশন, হ্যাঁ কিনা? সিমিলারলি লাস্টেরটাতেও ফেরত আসবে তিনটে অপশন, হ্যাঁ কিনা? টোটাল অপশন কটা নেমে আসার? এই নটার মধ্যে কিছু আবার হয়, কিছু হয় না, মানে কিছু ট্রানজিশন অ্যালাউড, কিছু ট্রানজিশন অ্যালাউড না, তারও কিছু ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ সবকটা ডিএক্সাইটেশন আমার অ্যালাউড নয়, ঠিক আছে? সো কিছু ক্রাইটেরিয়া আছে, তার উপর বেস করে 9টা ম্যাক্সিমাম দেখতে পাওয়ার কথা, কিন্তু দেখতে পাওয়া যায় না, 4-5টা দেখতে পাওয়া যায়। যদি ম্যাগনেটিক না থাকতো তাহলে এই একটাই দেখতে পাওয়া যেত, অর্থাৎ কোন একটা সিচুয়েশনে আলাদা হয়ে গেছে, যাদেরকে এক বলে ভাবা হচ্ছিল। সেম, ক্লিয়ার? নেক্সট যে ড্রব্যাকটা সেটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। ডি ব্রগলি হাইপোথিসিস আমরা নেক্সট ক্লাসে শুরু করব, হাইজেনবার্গ আনসারের নেক্সট ক্লাসে শুরু করব। এদের বক্তব্যের মেন কথা হচ্ছে ডি ব্রগলি বলে ইলেকট্রন তো পার্টিকেলই নয়, ইলেকট্রন ওয়েভের মতন বিহেভ করবে। আর হাইজেনবার্গ বলে ইলেকট্রন যদি ওয়েভ হয় তার পজিশন আর মোমেন্টাম জানতে পারবো না। ডি ব্রগলি প্রথমে বলবে ইলেকট্রন, যে বলে বোর তুমি এতক্ষণ ধরে ইলেকট্রন কিনে যা ক্যালকুলেট করেছো পার্টিকেল ধরে করেছো, খুব ভালো কথা, কিন্তু প্রবলেম হচ্ছে তুমি ইলেকট্রন ঘুরছে তুমি জানো, তারপরে তুমি ওই ইলেকট্রনকে স্থির পার্টিকেল ধরে সব ক্যালকুলেট করে বসে আছো। কারণ ফ্যানের সুইচটা দাও, ওর নিচেরটা, আরে নিচেরটা বললাম, পারপেন্ডিকুলার নিচে নামবো। ওই ফ্যানের দিকে তাকিয়ে এবার বলো কটা ব্লেড আছে। তাহলে যাকে পার্টিকেল ধরে দিল সেটা পার্টিকেল, কারণ ফ্যান বন্ধ করো। অবভিয়াসলি, কারণ ইলেকট্রন তো দাঁড়িয়েই নেই। ইলেকট্রন যদি মুভ করতে থাকে তাহলে কি তার পজিশন মোমেন্টাম কিছু ক্যালকুলেট ধরতে পারা যাচ্ছে সে অ্যাকচুয়ালি আছে কোথায়? সামান্য ফ্যানের ব্লেড দেখে তুমি বলতে পারছো না সেখানে কটা ব্লেড আছে, কারণ মুভিং ফ্যান হয়ে আছে। মুভিং ফ্যানে দেখা যাচ্ছে না যে কটা ব্লেড আছে অ্যাকচুয়ালি। তাহলে মুভিং ফ্যানে কি দেখতে পাচ্ছ? একটা ক্লাউড দেখতে পাচ্ছ, ইয়েস অর নো? তাহলে মুভিং ইলেকট্রন কি দেখতে পাবে? একটা এই ক্লাউডটা মুভিং ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ না স্টেশনারি ওয়েভ? ওয়েভটা মুভ করে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় করছে, নাকি ওয়েভটা একই জায়গায় আছে? হ্যাঁ, তাহলে ওয়েভটা কি? ওটাটা কি? ওটাটা কি? ওটাটা কি? ওরাংওটাং। ওটাটা হচ্ছে ইলেকট্রনটা একই অরবিটে ঘুরছে, আমি ওয়েভটার কথা বলছি। ওয়েভটা কি মুভ করছে? ওয়েভের পজিশন কি চেঞ্জ হচ্ছে উইথ টাইম? তাহলে কেমন ওয়েভ তৈরি করেছে ইলেকট্রন? স্টেশনারি ওয়েভ। ডি ব্রগলি আগের দিনকে পরের দিনকে বলবে যে ইলেকট্রন একটা স্টেশনারি ওয়েভ, এবং হাইজেনবার্গ অ্যাকর্ডিংলি বলবে ইলেকট্রন যদি ওয়েভই হয় তাহলে ফ্যানের বেডের পজিশন মোমেন্টাম যেমন মাপতে পারবো না, ইলেকট্রনের পজিশন মোমেন্টাম এত বড় জিনিসেরই মাপতে পারছি না, তো ছোট জিনিসের মাপবো কি করে? ইলেকট্রন তো পার্টিকেল ফর্মে এক্সিস্টই করছে না,
ও তো ওয়েভ, তো ওয়েভ পড়বে কেমন করে, ওয়েভ উঠবে কেমন করে, ওয়েভ পড়বে কেমন করে, করেই না। আচ্ছা, কি করে করবে, যে তো ঘুরছে, থেমে থাকলে করতো, ইলেকট্রনকে থামিয়ে দে হ্যাঁ, তাহলে ট্রাই করবে। তাহলে করবে, কিন্তু ইলেকট্রন তো থামছেই না, তাহলে একটা মুভিং অবজেক্ট কেমন করে পার্টিকেল ফর্মে এক্সিস্ট করবে? সব জায়গায় আমরা জানি যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তো সব জায়গায় এক্সিস্ট করে, সেটা জানি। হ্যাঁ, সেটা মানে কি, মানে আমরা জানি না, যতক্ষণ আমরা জানি না কোথায় আছে সেখানে সব জায়গায় এক্সিস্ট করে, যতক্ষণ আমরা ঠিক করি বা কিছু ইন্টারঅ্যাক্ট করি। এটা হাইজেনবার্গ বলে না। না, বলে না, তাহলে হাইজেনবার্গ এটা বলে যে কোন একটা পার্টিকেল যেখানে আছে, সেটাকে জানা। সেই পার্টিকেলটা সেইখানে আছে যে এইটা আনসার্টেন, আচ্ছা, মানে হচ্ছে যে পার্টিকেলের পজিশনটা আনসার্টেন। এটা মোমেন্ট পার্টিকেল একটা পার্টিকুলার রিজিয়নে আছে বলতে পারি, কিন্তু এক্স্যাক্টলি পার্টিকুলার পজিশন আনসার্টেন। এটা হচ্ছে হাইজেনবার্গ মোমেন্টামের জন্য। আর আর কোনো কারণ নেই না, মোমেন্টামই তো ওকে দেখতে পাচ্ছে, মোমেন্টামের জন্য জিনিসটা ব্লার হয়ে গেছে। একটা চোখের সামনে দিয়ে হাই স্পিডের ট্রেনে গেলে ট্রেনের বডিতে লেখাটা পড়তে পারা যায়, আচ্ছা, স্পিড আছে, হাই স্পিড আছে। হাই স্পিড। তো মোমেন্টামের জন্য যেটা এক্সিস্ট করছে ওটাও ব্লার হয়ে যাচ্ছে, আর ব্লার হয়ে যাওয়াকেই বলা হয় স্টেশনারি ওয়েভ। একটা চোখের সামনে দিয়ে একদম চোখে এইখান দিয়ে হাই স্পিডের ট্রেন বেরিয়ে গেল, কি লেখা দেখতে পাওয়া যায়, ওই গায়ে কি লেখা আছে, ওগুলো আছে কিনা, কিন্তু হাই স্পিডে আছে, আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমাদের চোখ ডিটেক্ট করতে পারছি না, কিন্তু ক্যামেরা করলে ক্যামেরা দেখে নেবে, ক্যামেরা দেখে নেবে, নোট দেখে নেবে, ক্যামেরা ভিডিও করার পরে ভিডিওকে স্লো ডাউন করে দেবে, ক্যামেরা রেড করে নেবে, হ্যাঁ কিনা? তাহলে ওটা চোখের লিমিটেশন, কিন্তু ক্যামেরায় পাওয়া যাচ্ছে। এখানে কি এখন কোনো ইনস্ট্রুমেন্ট বেরোয়নি যেটা ইলেকট্রনের এই হাই স্পিডটাকে এক্সাক্ট পজিশন ডিটেক্ট করে দিতে পারে। যেদিনকে কোনো ইনস্ট্রুমেন্ট যদি বেরিয়ে যায় তাহলে সেদিনকে বলবে হ্যাঁ ইলেকট্রন এলিমেন্ট এখানে ছিল। এখন অব্দি ইনস্ট্রুমেন্ট বেরোয়নি, এত হাই স্পিড 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড, আর 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ডে তো লাইটের স্পিড থাকে না, মিটার পার সেকেন্ডে, মানে অলমোস্ট লাইটের স্পিডের 100 টাইমসে, মানে 100 টাইমসে মুভ করছে। 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে লাইট, আর এটা 10⁸ মিটার সেন্টিমিটার সেকেন্ড হচ্ছে ইলেকট্রন। অলমোস্ট লাইটে 1/100 স্পিডে মুভ করছে না, 1/100 স্পিডে মুভ করছে। যদি ইলেকট্রন এটা ওয়েভে এক্সিস্ট করে, তাহলে যখন ফোটন ইলেকট্রিক এফেক্ট হয় তখন ইলেকট্রনটা পার্টিকেল হতে হবে ফোটনটাকে ই করার জন্য। ফোটনটা ট্র্যাক যখন করছে তখন ইলেকট্রনের পার্টিকেল নিচে নিয়ে আসছে বলে তো ইউজ করছে। সবসময় হয় না কিন্তু পার্টিকেল, ওর মধ্যে তো পার্টিকেল ফর্ম আছে, আছে। কিন্তু মুভে আছে, মুভমেন্ট আছে বলে পার্টিকেল ফর্মকে অবশ্যই তো ডিব্রগলি ওই কথাই বলবে আচ্ছা, যে ইলেকট্রনও ওয়েভ এবং ইলেকট্রনও পার্টিকেল। আচ্ছা, সেম ফোটন। মানে ইলেকট্রন দুটোই। মানে ব্যাপারটা হচ্ছে যদি এর পরের দিনকে এই কথাটা স্টোরিটা বলবো, যদি লাইট যেটা কিনা ওয়েভ সে যদি পার্টিকেল হতে পারে তাহলে ইলেকট্রন যে পার্টিকেল সে কারণ ওয়েভ হতে পারবে না। এটা একটা রয়্যাল ফ্যামিলি। ক্লিয়ার? যাও, মাথায় ঢুকেছে? আচ্ছা, এই নিয়ে একটা স্টোরি আছে, নেক্সট দিনকে বলবো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেবাত্রী ক্লিয়ার কিনা বলবো একটু। দেবাত্রী, দেবাত্রী, হ্যাঁ ক্লিয়ার পুরো? রিডবার্গের দিক পুরো ক্লিয়ার? জিম্যান স্টার ক্লিয়ার? জিম্যান স্টার পুরোটা ক্লিয়ার তো? রিডবার্গ ইকুয়েশন গুলো ক্লিয়ার? এইচ আলফা এইচ বিটা এগুলো তাদের কম্পারিজন গুলো? গুড গুড, ঠিক আছে চলো 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এর মধ্যে এইগুলো যতটা হলো ততটা করে নিস পুরোটা, কারণ বোর্ডের জায়গাটা ইম্পর্টেন্ট, বোর্ড থেকে অনেক কোয়েশ্চেন আসে, তো বোর্ডের পোর্শনটা বাড়িতে ভালো করে পড়ে রেডি করে নিস, ক্লাস নোট বই সব মিলিয়ে। আমরা নেক্সট উইকে ডিডব্লিউ শুরু করছি। ওকে চলো, ওকে চলো, টাটা, গুড নাইট।